তাহলে দেখ আমরা গত ক্লাসে কি পড়ছিলাম, আমরা গত ক্লাসে পড়ছি কার্নোচক্রের থিওরি পড়ছিলাম তাই না। এখন হচ্ছে আমরা কার্নোচক্রের বিভিন্ন প্র্যাকটিক্যাল জিনিস পড়বো, মানে এটাকে ইউজ করে বিভিন্ন ম্যাথমেটিক্যাল টার্ম কি বাইর করা যায় পড়বো। হ্যাঁ আচ্ছা, কার্নোচক্র, আশা করি কার্নোচক্র নিয়ে আর কোনো প্রশ্ন থাকার কথা না। এখন আমার কথা হচ্ছে যে কার্নোচক্রতে কি হয়, প্রথম ধাপটা সমষ্ণ প্রসারণ হয় তাই তো। প্রথম ধাপটা কি হয়, সমষ্ণ প্রসারণ হয়। দ্বিতীয় ধাপটা, হ্যালো শুনতেছস, হ্যালো, কার্নোচক্রের প্রথম ধাপটা কি হয়, সমষ্ণ প্রসারণ। দ্বিতীয় ধাপটা কি হয়, রুদ্ধতাপীয় প্রসারণ। তৃতীয় ধাপটা কি হয়, সমষ্ণ সংকোচন। চতুর্থ ধাপটা কি হয়, রুদ্ধতাপীয় সংকোচন। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করতে, আমরা যদি প্রেসার, আয়তন, হ্যাঁ মানে চাপ, আয়তন, টেম্পারেচার এগুলো হিসাব করি, এই ধাপ থেকে যখন এই ধাপে আসছে, মানে সমষ্ণ প্রসারণ প্রক্রিয়াটা যখন শেষ করছে, এই রেখাটা কিসের জন্য, সমষ্ণ প্রসারণের জন্য না, সমষ্ণ প্রসারণের জন্য। হ্যাঁ ধরলাম প্রথমে P1 ছিল, V1 ছিল, টেম্পারেচার T1 ছিল। সমষ্ণ প্রসারণ, সমষ্ণ প্রক্রিয়াটা কি বয়েলের সূত্রের সাথে মিল পাচ্ছস, বয়েলের সূত্র, ওকে। টেম্পারেচার স্থির কিন্তু P1 V1 তো চেঞ্জ হবে তাই না। তো আমরা ধরে নিলাম সমষ্ণ প্রসারণের পর এখন প্রেসার হয়ে গেছে কত, 2 P2, আয়তন হয়ে গেছে V2, আর টেম্পারেচার কত হবে, T2 হবে, T1 ই থাকবে। একটু বুঝছো, তার মানে কি এই পয়েন্টে P1 P1 T1 কিন্তু এই পয়েন্টে P2 P2 T1, একটু বুঝছো। আচ্ছা এটা কেন করছে, তাপ উৎস থেকে Q1 পরিমাণ তাপ পাইছিল তাই না, তাপ উৎস থেকে কি পাইছিল, Q1 পরিমাণ তাপ পাইছিল, ওই তাপটি সম্পূর্ণ পরিমাণে কি কাজে ইউজ করছে না, সম্পূর্ণটা কাজে ইউজ করছে না, সম্পূর্ণটা কাজে ইউজ করছে তাই তো। এখান থেকে একটা ট্রিকি প্রশ্ন করে, ট্রিকি প্রশ্নটা আমি এখনই সলভ করে দিই, এটা যদি একটু পরে সলভ করার কথা। ট্রিকি প্রশ্ন করে কি জানো, বলে যে কার্নো ইঞ্জিনের প্রথম ধাপে, হ্যাঁ কার্নো ইঞ্জিনের প্রথম ধাপে কৃত কাজের পরিমাণ কত। তাহলে কৃত কাজের পরিমাণ তো W1 না, কেমনে বের করবি, যে পরিমাণ তাপ পাইছে এই পরিমাণে তো কাজ হয়েছে তাই না, তার মানে কৃত কাজের পরিমাণ কিউটাই। ইভেন তোকে প্রশ্নের মধ্যে দিয়েও দিবে Q1 তাপ উৎস থেকে কি পরিমাণ তাপ গ্রহণ করছে এটা দিয়েও দিবে, কিন্তু তুমি বোকাচোদার মতন যদি কি করো, হ্যাঁ কাজ বাইর করতে চেষ্টা করো, সূত্র দিয়ে কাজ বাইর করতে চেষ্টা করো, সময় নষ্ট হবে না। হ্যাঁ কারণ তুমি তো জানো যে পরিমাণ তাপ গ্রহণ করছে সেই পরিমাণ তাপ দিয়ে কি কাজ হয়ে গেছে, সমস্যা প্রসারণ এটাই হয়ে গেছে না। তার মানে এটা একটু মাথা কাটাতে হবে, মানে একদম বেসিক ক্লিয়ার থাকলে সবই পারবি, সব অঙ্ক পারবি। ওকে, তার মানে এই পয়েন্টে কি P1 P1 T1, এই পয়েন্টে কত হয়েছে P2 P2 T1, তার মানে একটা ধাপ সম্পন্ন হয়েছে তাই তো, এটা হচ্ছে একটা ধাপ সমষ্ণ প্রসারণ করছে। এবার রুদ্ধতাপীয় প্রসারণ, রুদ্ধতাপীয় প্রসারণে কিন্তু তিনটাই চেঞ্জ হয়, মনে আছে তিনটাই চেঞ্জ হয়, কারণ রুদ্ধতাপ প্রক্রিয়া স্থির থাকে অনলি কোনটা, কিউ, অনলি কিউ স্থির থাকে। তাহলে দেখ P2 P2 একসময় P3, রুদ্ধতাপীয় প্রসারণ যেটা করবে, রুদ্ধতাপীয় প্রসারণ ঘটার পর P2 টা P3 যাবে, B2 টা B3 যাবে, আর T1 টা T2 হয়ে যাবে। টেম্পারেচার কেন চেঞ্জ হয় এটা আমি গত ক্লাসে বুঝিয়েছিলাম, বুঝেছি না, কেন চেঞ্জ হয় দেখি বলতো। এই যে ভুলে গেছো তো, ফিজিক্স কি ভাবতে হবে, ফিজিক্স মানে ইমাজিন করতে হবে, ভাবতে হবে কেন চেঞ্জ হচ্ছে দেখি বল, কেন চেঞ্জ হচ্ছে। আচ্ছা দাঁড়া, ভাব কেন চেঞ্জ হয়েছে, ভাব ভেবে বল আমাকে, এক সেকেন্ড, এই এক 5 সেকেন্ডে ভেবে বল কেন চেঞ্জ হয়েছে। টেম্পারেচারের সাথে অন্তঃস্থ শক্তি, হ্যাঁ টেম্পারেচারের সাথে অন্তঃস্থ শক্তির একটা সম্পর্ক আছে। তুমি কি সমষ্ণ প্রসারণে কোনো অন্তঃস্থ শক্তি পাইছো, পাওয়াই নেই, কারণ কিউ সমান ডাব্লিউ, ডি কিউ সমান ডি ডাব্লিউ, কোনো অন্তঃস্থ শক্তি পরিবর্তন, কোনো চেঞ্জ আসতেছে না। কিন্তু রুদ্ধতাপীয়তে কাজ যেটা হয়েছে এটা অন্তঃস্থ শক্তি দিয়েই হয়েছে, ইউ দিয়েই হয়েছে তাই না, আর ইউর সাথে তো টেম্পারেচার একটা সম্পর্ক আছে। হ্যাঁ হ্যাঁ, ইউ কি এখন কমে গেছে না, কারণ ইউ দিয়ে কিছু পরিমাণ কাজ সম্পাদন করছে, তার মানে T2 অবশ্যই T1 থেকে ছোট হবে। হ্যাঁ এই প্রশ্ন আসে যে সেকেন্ড ধাপে T2 যেটা পাওয়া যায় এটা T1 থেকে কেন ছোট,
কারণ এটা রুদ্ধতাপীয় প্রসারণ করছে। রুদ্ধতাপীয় প্রসারণের ক্ষেত্রে কি হচ্ছে, নিজের পকেটে টাকা খরচ করে করছে, নিজের পকেটে অন্তঃস্থ শক্তি ইউজ করে কাজটা করছে। তো অন্তঃস্থ শক্তি যখন নিজের পকেট থেকে ইউজ করে বলছে, তার মানে কি অন্তঃস্থ শক্তি কমে গেছে না? আর অন্তঃস্থ শক্তির সাথে কার সম্পর্ক? টেম্পারেচার সম্পর্ক। তাহলে অন্তঃস্থ শক্তি যেহেতু কমছে, তার টেম্পারেচারও কমবে। হ্যাঁ, তার মানে টেম্পারেচার এখন T1 থেকে কত হয়েছে, T2 হয়েছে। এবার থার্ড ধাপে কি হয়েছে, সমউষ্ণ সংকোচন। সমউষ্ণ সংকোচন, যেহেতু সমউষ্ণ টেম্পারেচার T2 ছিল, এখনো এই পয়েন্টে এসে T2 থাকবে, সমউষ্ণ না। কিন্তু সমউষ্ণ হলেও আমরা বয়লের সূত্র থেকে কি জানি, প্রেসার আর ভলিউম তো চেঞ্জ হবে। হ্যাঁ, P3 P4 এ পরিণত হবে, V3 V4 এ পরিণত হবে। একটু ক্লিয়ার? এরপর কি, রুদ্ধতাপীয় সংকোচন। রুদ্ধতাপীয় সংকোচন তার মানে কি তিনোটাই চেঞ্জ হবে না? টেম্পারেচার কেন চেঞ্জ হবে, তো একটু আগেই বুঝাইলাম, এখনই বুঝাইলাম টেম্পারেচার কেন চেঞ্জ হবে। হ্যাঁ, কারণ অন্তঃস্থ শক্তিটা চেঞ্জ হবে। হ্যাঁ, তাহলে T2 টা আবার T1 এ ফেরত আসবে, আর P4 V4 এগুলো আবার P1 V1 হবে। বুঝতে পারছি? তাহলে এই পয়েন্ট গুলো চিহ্নিত করার তো শিখছস, শিখাইতে পারছি কিনা? আচ্ছা, সমউষ্ণ, এখানে একটা ধাপ মিস গেছি আমি। সমউষ্ণ সংকোচনের সময় Q2 পরিমাণ তাপ চাচ্ছে না? কোথায় চাচ্ছে? তাপ গ্রাহকে চাচ্ছে আর কি। Q2 পরিমাণ তাপ কোথায় চাচ্ছে? তাপ গ্রাহকে চাচ্ছে। হ্যাঁ, একটা প্রশ্ন আসে, আবারও ট্রিকি প্রশ্ন আসে, সমস্যা সংকোচনে কি পরিমাণ কাজ লস হয়েছে, কি পরিমাণ কাজ লস হয়েছে, অথচ তোমাকে উদ্দীপকের মধ্যে দিয়েই দিছে Q2 এর মান কত। তাহলে কি তোমার এসব সূত্রে আসার দরকার আছে কোনো? Q2 যেটা, সেটাই তো কাজ লস হয়েছে, তাই না? কারণ যে পরিমাণ Q বর্জন করছে, সেই পরিমাণে কাজ লস হবে। হ্যাঁ, কারণ সমষ্ণ ক্ষেত্রে কি জানি, ডিউ সমান ডিউ প্লাস ডিডাব্লিউ, এখানে তো ডিউর কোনো কাজ নাই। হ্যাঁ, ডিউর কোনো কাজ আছে সমষ্ণতে? ডিউ তো জিরো। তার মানে যে পরিমাণ কাজ তাপ ছাড়ছে, সেই পরিমাণ কাজ কি লস হয়েছে, তাই না? বুঝতে পারছি? এই এখানে চোখের সামনে যা দেখতেছো, একটু বুঝাতে পারছি কিনা বল? আর সমষ্ণ প্রসারণে প্লাস W1, রুদ্ধতাপী প্রসারণে প্লাস W2, সমষ্ণ সংকোচনে মাইনাস W3, রুদ্ধতাপী সংকোচনে মাইনাস W4। এই মাইনাস W4 W3 W2 এগুলো বুঝাইতে হবে। আর কেন মাইনাস, কেন পজিটিভ? কারণ প্রসারণে অলওয়েজ পিস্টনটা উপরে উঠতেছে, তার মানে পজিটিভ কাজ করতেছে। আর সংকোচনে পিস্টনটা অলওয়েজ নিচে নামতেছে, তার মানে কি নেগেটিভ কাজ করতেছে। নেগেটিভ আর নেগেটিভ তো কাজ করতে পারে না, মানে কাজ লস হচ্ছে, কিছু কাজ লস হচ্ছে। হ্যাঁ, এখন দেখ, মাঝে মাঝে কি বলে, এখন প্রশ্ন করে উদ্দীপকে যদি Q1 Q2 এর মান দেওয়া না থাকে, তখন একটা প্রশ্ন করে, কি প্রশ্ন করে জানোস? বলে যে কার্নো ইঞ্জিনের প্রথম ধাপে কৃত কাজের পরিমাণ বের করো, কার্নো চক্রের দ্বিতীয় ধাপে কৃত কাজের পরিমাণ বের করো, কার্নো চক্রের তৃতীয় ধাপে কৃত কাজের পরিমাণ বের করো, কার্নো চক্রের চতুর্থ ধাপে কৃত কাজের পরিমাণ বের করো। হ্যাঁ, এখন আমরা তোমাকে একটা সূত্র পড়ে দিয়ে আসছি, অলরেডি পড়ে দিয়ে আসছি। হ্যাঁ, সমষ্ণ ক্ষেত্রে কৃত কাজের পরিমাণ W সমান nRT লন P2/P1, শেষ আয়তন ডিভাইড বাই আদি আয়তন, মনে আছে? আর প্রেসার দিয়ে হিসাব করলে P2/P1 হয়। সরি, এখানে উল্টা লিখছি না, P1/P2 হবে। প্রেসারের ক্ষেত্রে উল্টে যাবে না, প্রেসার হবে P1/P2 না? কেন সেম মাইর দিব? বয়লের সূত্র থেকে কি জানোস? P1 P2 P2, তাই না? এটা না, নাকি এটা বলে? মায়ের একটা দিব যে P1 V1 সমান P2 V2। হ্যাঁ, উল্টা হবে না? হ্যাঁ, তাহলে V2/V1 যে সমান V2/V1 সমান P1/P2। বুঝতে পারছি? ওকে, তাহলে এখন দেখ কি হচ্ছে। তাহলে আমরা যদি কি বলে প্রথম ধাপে কৃত কাজ বের করতে বলে, আমরা যে কোনো একটা সূত্র ইউজ করবো। প্রশ্নে যদি আয়তন দেওয়া থাকে, তাহলে আয়তন দিয়ে ইউজ করবো। হ্যাঁ, আয়তনটা এখানে কিন্তু V2 বলতে শেষ আয়তন বোঝাচ্ছে, অলস শেষ আয়তন। এটা বোঝাচ্ছে না V2 সবসময় বাড়বে, V2 সবসময় বাড়বে এটা কোনো কথা নেই। V1 থেকে V2 সবসময় বড় হবে। শেষ আয়তন যেটা ডিভাইড বাই আয়তন আয়তন। দ্বিতীয় ধাপে যদি বলে রুদ্ধতাপীয়, মানে কার্নো চক্রের দ্বিতীয় ধাপে কৃত কাজের পরিমাণ বের করো। এখন আমরা তো জানি কার্নো চক্রের দ্বিতীয় ধাপ মানে কি, রুদ্ধতাপীয় প্রসারণ। এখন রুদ্ধতাপীয় প্রসারণের ক্ষেত্রে আমরা সূত্র শিখে আসছি না? কৃত কাজের সূত্র শিখে আসছি না? W2 সমান nr ডিভাইড বাই 1 মাইনাস গামা ডিভাইড বাই T2 মাইনাস T1। T2 হচ্ছে
T2 হচ্ছে এইটা, T2 হচ্ছে যেটা পরিবর্তন হয়েছে, মানে শেষ তাপমাত্রা ডিভাইড মাইনাস আদি তাপমাত্রা। আচ্ছা, এখানে প্লাস Q1 মাইনাস D1 ডিউ দ্বারা কি বোঝাচ্ছে? প্রথম ধাপে যে কাজগুলো পাচ্ছি এটা Q1 এর জন্য পাচ্ছি, কারণ Q1 পরিমাণ তাপ দিচ্ছে, ওই তাপ দিয়ে সম্পূর্ণ কাজ হয়ে গেছে, তাই না? আর দ্বিতীয় ধাপে কাজ যেগুলো পাচ্ছি এই কাজগুলো পাচ্ছি এর কারণে মাইনাস ডিইউ থেকে, কারণ নিজের অন্তঃস্থ শক্তি ইউজ করে করতেছে, তাই না? তৃতীয় ধাপে যে কাজ লস হচ্ছে, এটা কেন লস হচ্ছে? কারণ Q2 পরিমাণ তাপ ছেড়ে দিচ্ছে সেজন্য। হ্যাঁ, এখন বলবে তৃতীয় ধাপে কৃতকাজের পরিমাণ বের করো। তৃতীয় ধাপে কেমনে কৃতকাজের পরিমাণ বের করবে দেখে বলতো। সূত্র আবার সমষ্ণ। তৃতীয় ধাপ মানে কি? সমষ্ণ প্রক্রিয়া না? সমষ্ণ প্রক্রিয়া না? তাহলে এনআরটি লন, এবার লন 2 হবে, কারণ এখানে 2 হয়ে গেছে না, টেম্পারেচারটা এখন 2, লন 2 সরি এনআরটি 2 লন V4 ডিভাইড বাই V3। এইটুকু বুঝছো, কারণ এটা V4 এটা V3। আর হ্যাঁ হ্যাঁ, আর যদি প্রেসার দিয়ে হিসাব করতে হয় তাহলে P3 ডিভাইড বাই P4। চতুর্থ ধাপে আবার কি হবে? অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পাবে, কারণ নিজে পিস্টনটা আরো নিচে নামতেছে, অণুগুলা কাছাকাছি আসতেছে। কৃতকাজের পরিমাণ কি হবে? আবারও সূত্র সেম, শুধু শেষ তাপমাত্রা মাইনাস আদি তাপমাত্রা। শেষ তাপমাত্রা এখানে কোনটা? T1 না, আদি তাপমাত্রা হচ্ছে এখানে T2। এই গ্রাফ পারলে এই সূত্রগুলো তো ইজিলি পারার কথা। আচ্ছা, রুদ্ধদ্বার প্রসারণের ক্ষেত্রে এই সূত্রটা তো শিখাইলাম না, এই সূত্র কত ক্লাসে দেখে আসি। এই সূত্র যে কথা, এই সূত্র সেম কথা, দেখি কেমন বলতো। আমরা কি জানি? পিভি সমান এনআরটি। হ্যাঁ, তাহলে এখানে কি nRT2 পাচ্ছি না? nRT2 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 T2 কার জন্য পাচ্ছি দেখতো? P3 আর P3 এর জন্য না? এই যে T2 কার জন্য পাচ্ছি? T2 কার জন্য পাচ্ছি? P3 আর P3 এর জন্য না? তাহলে কি হবে? P3 V3 is equal nRT2 বলতে পারি না? তার মানে কি পাইলাম? এই যে P3 B3 nRT2 সমান P3 B3 মাইনাস nRT1। nRT1 কোথায় দেখি বলতো? এই যে এখানে T1 এখানে না? এই যে T1 এখানে না? এই যে এখানে T1, এই যে এখানে T1, কিন্তু এটা ইউজ করলে হবে না, এটা ইউজ করলে হবে না। আমরা দ্বিতীয় ধাপে হিসাব করতে, দ্বিতীয় ধাপটা এটা, দ্বিতীয় ধাপটা এটা। তাহলে দ্বিতীয় ধাপে T1 আছে এখানে, P2 P2 তে, তাহলে P2 B2। বুঝতে পারছি কিনা বলতো? বুঝছো? শিওর? ওকে। তারপর হচ্ছে তাহলে মোট কৃত কাজ কত হবে? ফুল কার্যচক্রে মোট কৃত কাজ কত হবে? আমরা এখন কাজ সবগুলো যোগ করে দিলাম। হ্যাঁ, আমরা কি বলছিলাম গত ক্লাসে? কি বলছিলাম? দ্বিতীয় ধাপে আর চতুর্থ ধাপে যে কাজ হয়, রুদ্ধতাপীয় প্রসারণে যে কাজ হয়, রুদ্ধতাপ সংকোচনে যে কাজ হয়, সেম কাজই হয়, শুধু একটা একটা কাজে কি প্রসারণ ঘটে, আরেকটাতে নেগেটিভ ঘটে। তার মানে কি দ্বিতীয় ধাপ আর চতুর্থ ধাপের কাজটা কি কাটাকাটি করে বলতে পারি, চোখ বন্ধ করে। বাকি থাকে শুধু এটা না? তাহলে এখান থেকে আমরা যে এনআর কমন নিই, তাহলে T1 ln P2 বাই P1 প্লাস T2 ln V4 বাই V3। তাহলে ওভারঅল কি দাঁড়ায়? W সমান W1 প্লাস W3 না? কারণ এটা W1 প্লাস W, আর এটাকে কি বলা হয়? আচ্ছা, এখন একদম কমন সেন্স থেকে বল, W1 এর মান কত? W1 মানে কি? প্রথম ধাপে যে কাজটা হয়েছে, সমষ্ণ প্রসারণে যে কাজটা হয়েছে, আর সমষ্ণ প্রসারণে কি কাজ হয়েছে? যে পরিমাণ তাপ দিচ্ছে সেই পরিমাণে কাজ হয়েছে। তার মানে যে পরিমাণ তাপ দিচ্ছে সেটাকে গৃহীত তাপ বলতে পারি না, Q1 বলতে পারি না? আর W3 তে কি হয়েছে? সমষ্ণ সংকোচন করছে, যে পরিমাণ তাপ বর্জন করছে সেই পরিমাণে কাজ হয়েছে, সেই পরিমাণে কাজ লস হয়েছে, তাহলে মাইনাস Q2। এটা প্লাস, কারণ কেন? আমরা যোগ করতেছিলাম, এতক্ষণ যোগ করতেছিলাম তাই, কিন্তু W3 এর মানেই তো মাইনাস হবে, W3 এর মানেই মাইনাস হবে না, কারণ কেন? বর্জন করতেছে যে। তাহলে Q1 মাইনাস Q2, একটু বুঝতে পারছি? তার মানে দুইটা সূত্র পাইছি। কার্যচক্রের যদি মোট কৃত কাজ বের করতে বলে ডাইরেক্ট এই সূত্রটা বসাই দিব, আর যদি কিউ দিয়ে হিসাব করতে বলে, গৃহীত তাপ বর্জিত তাপ দিয়ে হিসাব করতে বলে, তাহলে এই সূত্রটা বসাই দিব। পারবো? মুখস্থ করলে ভুলে যেতে পারো, তাই বেসিক ক্লিয়ার থাকলে নিজে সূত্রটা আনতে পারবি। আমি আনছি না? আচ্ছা, তাহলে এখন ওভারঅল ব্যাপারটাকে আবার এই সিস্টেমে লিখতে পারি না? তাপ উৎস
তাপ উৎসের তাপমাত্রা ধরে নিলাম T1, তাপ গ্রাহকের তাপমাত্রা ধরে নিলাম T2। T1 তাপ উৎস থেকে কিছু পরিমাণ তাপ পাইছে, ধরে নিলাম Q1 পরিমাণ তাপ ইঞ্জিন গ্রহণ করছে। ইঞ্জিন কি করছে? গ্রহণ করছে। তার মানে এটা ইনপুট না? Q1 কি ইনপুট না? আর ইঞ্জিন গ্রহণ করে Q2 পরিমাণ তাপ গ্রাহকে ছেড়ে দিছে, মানে কি লস না? আর বাদ বাকি যেটা পাইছি এটাই তো আউটপুট। হ্যাঁ, Q1 মাইনাস Q2, W সমান কি Q1 মাইনাস Q2, বাদ বাকি যেটা পাইছি এটা আউটপুট না? তার মানে কি এখন ইঞ্জিনের কর্মদক্ষতা বের করতে পারবো? কর্মদক্ষতা সবসময় কি বলে? আউটপুট ডিভাইড বাই ইনপুট। হ্যাঁ, আউটপুট কি? W কি Q1 মাইনাস Q2 লিখতে পারি না? আর Q1 তো নিচে ছিল। হ্যাঁ, এটাকে এবার লিখতে পারি না 1 মাইনাস Q2 ডিভাইড বাই Q1, একটু ভেঙে লিখলে 1 মাইনাস Q2 বাই Q1। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন আমার কথা হচ্ছে, দেখি আমাকে বলতো, আমরা কর্মদক্ষতা বের করছি না? ফিজিক্স ফার্স্ট পেপারে কাজ শক্তি ক্ষমতা বলছিলি, ওখানে কর্মদক্ষতা ছিল। কর্মদক্ষতার মান সবসময় কিসে হিসাব করতে হয়? পার্সেন্টেজে। তার মানে এটার সাথে 100 গুণ হবে না? তার মানে এখানে আমরা কি 100 গুণ করবো পার্সেন্টেজ হিসাব করার জন্য? বুঝতে পারছি? এখন কথা হচ্ছে এই ফ্লো চার্ট এবং এই সূত্র যে কোনো তাপ ইঞ্জিনের জন্য সত্য। এই ফ্লো চার্টটা আর এই সূত্রটা যে কোনো কি তাপ ইঞ্জিনের জন্য সত্য, শুধু কার্নো ইঞ্জিনের জন্য না। বুঝতে পারছি? হ্যাঁ, না, কার্নো ইঞ্জিন সহ সব গুলোর জন্য, শুধু কার্নো ইঞ্জিনের জন্য না। হ্যাঁ, তাহলে উদ্দীপকে যদি শুধু তাপ ইঞ্জিনের কথা বলা থাকে তাহলে আমরা অবশ্যই এই সূত্র ইউজ করতে পারবো, আমরা কোনো প্রবলেম নেই। হ্যাঁ, শুধু কার্নোর জন্য বাদ দিয়ে আরো একটা সূত্র আছে কার্নোর জন্য, এটা এটা ইজ ইকুয়াল 1 মাইনাস T2 ডিভাইড বাই T1। কেন দেখি বলতো? না, টি আর কিউ সেম না, টি আর কিউ সেম না, সেই জন্য না। দেখ, আসলে এই জিনিসটা আগে প্রমাণ হয়েছে, বুঝছস? এই জিনিসটা আগে প্রমাণ হয়েছে, তারপর এই জিনিসটা আসছে। হ্যাঁ, কিন্তু আমরা ইচ্ছা করে এই জিনিসটা আগে প্রমাণ করে এই জিনিসে আসবো, তাহলে ব্যাপারটা সুবিধা হবে। কেন? দেখ, বইতে বইতে আগে এটা প্রমাণ করছে, হ্যাঁ, তারপর এটা। কিন্তু আগে আসলে এটা প্রমাণ করা কোনোভাবে পসিবল না, আগে নিশ্চয়ই এই জিনিসটা আসছে, এই জিনিসটা থেকে এটা পসিবল, সেজন্য আমি সিরিয়ালি এভাবে লিখছি। হ্যাঁ, এটাকে 2 নং সমীকরণ দিই, এটাকে 1 নং সমীকরণ দিই। হুম, এটা সমান 1 মাইনাস Q2 বাই Q1। ওই সূত্র কি বলতেছে? 2 নম্বর সূত্র কি বলতেছে? এটা সমান 1 মাইনাস T2 ডিভাইড বাই T1, তাই না? সূত্রের স্ট্রাকচার ফুল সেম না? একটাতে Q2 বাই Q1, আরেকটাতে T2 বাই T1, তাই না? তার মানে আমরা বলতে পারি না Q2 বাই Q1 ইজ ইকুয়াল T2 বাই T1, নিশ্চয় সমান, নাহলে ফুল ফুল উত্তর সেম আসছে সেখানে। তার মানে আমরা বলতে পারি না যে Q2 বাই Q1 ইজ ইকুয়াল T2 বাই T1, এটাই। হ্যাঁ, আর এই দুইটা সূত্র শুধু কার্নের জন্য। কার্ন, আর কার্ন কি? কার্ন একটা প্রতিবর্ত চক্র না? সরি, প্রতিবর্ত বলতেছে, প্রত্যাবর্তী চক্র না? প্রত্যাবর্তী চক্র না কার্ন একটা? কারণ যেখান থেকে যাত্রা শুরু করছে ঘুরে ফিরে আবার ওই জায়গায় ফিরে আসছে, কিন্তু কিছু পরিমাণ কাজ পাইছি। হুম, আর কার্নো ইঞ্জিন নর্মালি প্রত্যাবর্তী চক্রই সম্পূর্ণ করে। বুঝতে পারছি? অসম্ভব। কার্নো ইঞ্জিন কি পসিবল নাকি? আমি কালকে কি বললাম, কার্নো ইঞ্জিন তো একটা কল্পনা, একটা কাল্পনিক যন্ত্র। তাহলে এটা গেল কথা। এবার আমরা একটা অঙ্ক করি। হুম, দুইটি কার্নো ইঞ্জিনের উৎসের তাপমাত্রা, দুইটি কার্নো ইঞ্জিন, এখানে কিন্তু কার্নো ইঞ্জিন একটা না, কয়টা? দুইটা। দুইটি কার্নো ইঞ্জিনের উৎসের তাপমাত্রা যথাক্রমে 40°C, 50°C। তার মানে একটা কার্নো ইঞ্জিনের জন্য তাপ উৎস 40°, আরেকটা কার্নো ইঞ্জিনের জন্য তাপ উৎস কত? 50°C। হ্যাঁ, ইঞ্জিন দ্বয়ের প্রতিধাপে সংকোচন ও প্রসারণের অনুপাত যথাক্রমে 1:2। মানে প্রথম ইঞ্জিনের জন্য সংকোচন আর প্রসারণ, প্রথম ইঞ্জিনের জন্য, শুনতে পাচ্ছ তো? প্রথম ইঞ্জিনের জন্য প্রতি ধাপে, কয় ধাপে? প্রতি ধাপে ধাপ তো 4টা, কার্নো ইঞ্জিন না? ধাপ তো 4টা। প্রতি ধাপে সংকোচন আর প্রসারণের অনুপাত যথাক্রমে 1:2, আর দ্বিতীয় ইঞ্জিনের জন্য সেটা 1:3। কার্যনির্বাহী বস্তু 1 মোল হাইড্রোজেন। হ্যাঁ, আমি এখানে কার্নো ইঞ্জিনের জন্য দুইটা অঙ্ক সেট করছি, এই দুইটা অঙ্ক পারলে আমার মনে হয় কোনো অঙ্ক তোকে আটকে দিতে পারবে, তো বুঝতে হবে। হ্যাঁ, সেই জন্য একটু কঠিন অঙ্ক দিছি। এই অঙ্ক পারলে, বেসিক ক্লিয়ার হলে সহজ সহজ অঙ্কগুলো ইজিলি পারার কথা। হ্যাঁ, প্রথম ইঞ্জিনের প্রথম ধাপের কৃতকাজ কত? দেখি বলতো কেমনে বাইর করবে, আমাকে বলতো দেখি, প্রশ্নটা আবার নিজে পড়ে দেখি বাইর করতে পারছি না, আমাকে বলতো একটু।
প্রথম ধাপে কৃত কাজ কত? প্রথম ধাপ কোনটা? কান্ন চক্রের প্রথম ধাপ কোনটা? প্রথম ধাপটার নাম কি? সমষ্ণ প্রসারণ। তো সমষ্ণ প্রসারণের কৃত কাজের সূত্র কি? হ্যাঁ, প্রথম ধাপে কৃত কাজ। তো সমষ্ণ প্রসারণের কৃত কাজের সূত্র কি? অ্যানাটিলন B2/B1। হ্যাঁ হ্যাঁ, এখানে এখানে তো তোকে তাপ দিয়ে দেয় না, কিউ 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 দেয় নাই, Q1 দিছে, এখানে তো T1 দিছে যে। হ্যাঁ, B2/B1। এখন কথা হচ্ছে B2 দেওয়া নেই, B1 ও দেওয়া নেই, তাই তো? দেওয়া আছে। কেন হবে না? এনআরটি টি টি এনআরটি সূত্রে তো টি ইউজ হবে। হ্যাঁ, সূত্র হচ্ছে কি? এনআরটি লন শেষ আয়তন ডিভাইড বাই আদি আয়তন, তাই তো? এনআরটি লন B2/V1। আচ্ছা, ওকে। এখানে টি দেওয়া আছে প্রথম ইঞ্জিনের জন্য 40°C। এটাকে ক্যালভিনে নিতে হবে আর কি। ক্যালভিনে নিতে পারবি না? আর এর মান দেওয়া আছে 8.31। এন এর মান দিয়ে দিছে 1 মোল, এই যে 1 মোল দিয়ে দিছে। তার মানে লন এর মানও দিছে। এখন V2 আর V1 এর প্যারা, তাই তো? কিন্তু তোমাকে তো ক্লু দিয়ে দিছে ইঞ্জিন দ্বয়ের প্রতি ধাপে সংকোচন আর প্রসারণের অনুপাত যথাক্রমে 1:2। হ্যাঁ, সংকোচন। সংকোচন বলতে কি বলতে জানোস? বলছে না প্রতি ধাপে দেখ সংকোচন অনুপাত প্রসারণ, কথাটা অনেকে এরকম মিন করছে না? ইকুয়াল 1:2। সংকোচন বলতে বোঝাচ্ছে, না এখানে বুঝতে হবে, তোমার এখানে ইউজ করতে, কথা বুঝতে হবে। বলছে কি সংকোচন অনুপাত প্রসারণ, সংকোচন অনুপাত প্রসারণ। সংকোচন বলতে ছোট বোঝাচ্ছে না? তার মানে প্রতি ধাপে ছোট আয়তন অনুপাত বড় আয়তন, এটা দেওয়া আছে। হ্যাঁ, তো এখানে ছোট আয়তন কোনটা? V1 না? কারণ সমস্যা প্রসারণ, আগে V1 ছিল, প্রসারণ হয়ে V2 হয়েছে, তাই না? মানে V1 অনুপাত V2 ইজ ইকুয়াল 1:2। তার মানে এটা বলতে পারি V1/V2 ইজ ইকুয়াল 1/2। কিন্তু আমাদের আছে V2/V1, তাহলে এটা উল্টাই দিলে কি হবে? উল্টাই দিলে V2/V1 ইজ ইকুয়াল 2 হবে না? তাহলে 2 শেষ, সব মান পাইছস। তাও মান বের করে বলতে পারবি না? পারবি কিনা বল? এই যে এখানে সব লেখা আছে। প্রথম ইঞ্জিনের জন্য প্রতি ধাপে সংকোচন প্রসারণের অনুপাত 1:2, অর্থাৎ V1/V2, V3/V4, V2 প্রতি ধাপে বলছে না সংকোচন আর প্রসারণের অনুপাত প্রতি ধাপে। তো প্রথম ধাপে তো V1 আর V2 সম্পর্ক, দ্বিতীয় ধাপে V2 আর V3 সম্পর্ক না? দ্বিতীয় ধাপে V2 বড় নাকি V3 বড়? V3 বড়, কারণ দ্রুত ধাপে প্রসারণ। দ্বিতীয় ধাপে এখন স্টিল কি হচ্ছে? প্রসারণ। প্রসারণ হচ্ছে না? তো প্রসারণ হলে V2 থেকে V3 বড় হবে না নাকি? বুঝতে চাই মনে হয়। বলতেছি সংকোচন প্রসারণ অনুপাত বলছে না, মানে ছোট আয়তন ডিভাইড বাই বড় আয়তন, তাই তো? নাকি কোনো সন্দেহ আছে? সন্দেহ নেই। তাহলে প্রথম ধাপে V1 আর V2 সম্পর্ক, তাই তো? V1 বড় নাকি V2 বড়? সংকোচন প্রসারণ অনুপাত, সংকোচন অনুপাত প্রসারণ। তার মানে ছোট আয়তন অনুপাত বড় আয়তন বলতো না? তো প্রথম ধাপে তো পিস্টনটা V1 থেকে V2 তে উঠে, তাহলে V2 বড় নাকি V1 বড়? তো V2 উপরে থাকবে না? সরি, V2 নিচে থাকবে না? ছোট আয়তন ডিভাইড বাই বড় আয়তন, সংকোচন প্রসারণ অনুপাত। তো এইটাই তো বললাম V1 অনুপাত, মানে V1/V2। তুই প্রতিটা ধাপে আদি আয়তন 1, আদি আয়তন 2 এভাবে ধরবি? ধাপ তো 4টা। তার মানে V1/V2 দেওয়া আছে 1:2, কিন্তু আমাদের তো সূত্র লাগতেছে V2/V1, তাই না? তাহলে এটা 2 হবে, উল্টে দিলে 2 হবে না পুড়ে গেলে?
নাকি? সন্দেহ তো নাই, আছে। সেকেন্ড ধাপে কি হচ্ছে? দ্রুততাপীয় প্রসারণ। B2 থেকে আয়তন কোথায় যাচ্ছে? হ্যাঁ, হ্যালো, B3 তে। আয়তন বাড়তেছে না কমতেছে? আয়তন বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। তার মানে কি হবে? এটা কি B3/B4 হবে? প্রশ্নে কি বলছে? সংকোচন অনুপাত প্রসারণ, তাই না? তাহলে ছোটটা উপরে থাকবে না? ছোটটা উপরে থাকবে না? ছোটটা উপরে থাকবে। আমি ইচ্ছা করে এখানে ভুল ভুল রাখছি তোর জন্য। কি হবে? B2/B3। থার্ড ধাপে কি হচ্ছে? থার্ড ধাপে কি হয়? ধাপটার নাম কি? সমস্যা সংকোচন। B3 থেকে আয়তন B4 এ গেছে। B4 বড় নাকি B3 বড়? B3 বড়, তাই তো? আমাদেরকে প্রশ্ন দিয়ে দিয়েছে সংকোচন আর প্রসারণ অনুপাত, তাহলে B3 নিচে থাকবে নাকি B4 নিচে থাকবে? তাহলে ঠিক আছে, বাকি এটা ঠিক আছে। চতুর্থ ধাপ কি? দ্রুততাপীয় সংকোচন। আয়তন বাড়বে না কমবে? সংকোচন দেখে তো বুঝতে হবে কমবে, এটা আর কি। হ্যাঁ, তাহলে আয়তন B4 থেকে B1 এ গেছে, তাহলে B4 বড় নাকি B1 বড়? B4 বড় B1 থেকে, তাই না? প্রশ্নে দিয়ে দিছে সংকোচন আর প্রসারণ অনুপাত। সংকোচন অনুপাত প্রসারণ, তাহলে B1 উপরে থাকবে নাকি B4 উপরে থাকবে? বুঝে যাচ্ছে এবার? তার মানে কতগুলো ক্লু দিয়ে দিছে, কারণ প্রতি ধাপে বলছে যে প্রতি ধাপে এটার সংকোচন আর প্রসারণ অনুপাত হচ্ছে 1:2। তাহলে এক নাম্বার অঙ্কটা পারা গেছে। অ্যানাটিলন B2/B1 থেকে অঙ্কটা করে ফেলবি। বাকিটা নিজে করবা। ওকে। সেকেন্ড প্রশ্ন কি বলছে? কোন ইঞ্জিনটি অধিক কর্মক্ষম? এখানে দুটো ইঞ্জিনের কথা বলে দিছিল। হুম কোন ইঞ্জিনটি অধিক কর্মক্ষম? এটা কঠিন অঙ্ক। কঠিন অঙ্ক বলতে ইচ্ছা করে দিছি, কারণ সব অঙ্ক পারলে এটা পারবি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে প্রথম ধাপে সমস্ত প্রসারণ করছে P1 ইকুয়াল P2 লিখতে পারি না বয়েলের সূত্র থেকে? লিখতে পারি। দ্বিতীয় ধাপে কি করছে? দ্বিতীয় ধাপে, আচ্ছা, এদিকে আসার আগে আমি আরেকটা জিনিস বুঝাই দিয়ে আসি। হুম বলছে কোন ইঞ্জিনের কর্মক্ষম বেশি? যার কর্মদক্ষতা বেশি এটার মান বেশি হবে, তার কর্মদক্ষতা বেশি। প্রথম ইঞ্জিনের জন্য এটা ইকুয়াল আমরা কি বলতে পারি? 1 - T2/T1 না? কর্মদক্ষতার সূত্র কি বলে, এটা না? কার্নো চক্রের সূত্র কোনটা? কার্নো চক্রের জন্য দুইটা সূত্র ইউজ করতে পারি, 1 - Q2/Q1 ইউজ করতে পারি, 1 - T2/T1 ইউজ করতে পারি। কিন্তু অন্যান্য তাপ ইঞ্জিন হলে আমরা শুধু 1 - Q2/Q1 ইউজ করতে পারতাম, T2/T1 ইউজ করতে পারতাম না। মানে এই সূত্র শুধু কার জন্য? কার্নোর জন্য। এখন আমাদেরকে প্রশ্নের মধ্যে Q1 Q2 কোনো মানই দেওয়া নেই, আমাদেরকে টেম্পারেচারের মান দিয়েছে, T1 এর তাপমাত্রা, তাপমাত্রা দিয়েছে, আর তাপগ্রাহকের তাপমাত্রা দিয়ে দিয়েছে, তাই না? তার মানে আমাদের সূত্র একটা মাত্র ইউজ করার আছে কার্নো চক্রের জন্য, এটাই। হ্যাঁ, এখন প্রশ্ন আমরা যদি দেখি, দেখবো যে T1 এর মান দেওয়া আছে, কিন্তু T2 মান বের করতে হবে। T2 মান বের করতে না পারলে তো আমরা ইঞ্জিনের দক্ষতা বের করতে পারবো না। পারবো? পারবো না। T2 কেমনে বের করবো? কেমনে বের করবো T2? T2 কেমনে বের করবো? T2 বের করতে হবে। T2 পাচ্ছি কোত্থেকে দেখতো? রুদ্রতাপীয় প্রসারণের ক্ষেত্রে T2 পাচ্ছি না? রুদ্রতাপীয় প্রসারণের ক্ষেত্রে, রুদ্রতাপীয় প্রক্রিয়ায় আমি তিনটা সূত্র লিখে দিয়েছিলাম, মনে আছে? দেখতো চেনা চেনা লাগতেছে কিনা? তার মানে রুদ্রতাপীয় প্রক্রিয়া আমরা এখান থেকে T2 বের করতে পারি না। এই পয়েন্ট আর এই পয়েন্ট হিসাব করতে হবে। এই পয়েন্টে P2 T1, এই পয়েন্টে P3 T2। হ্যাঁ, তার মানে আমরা বলতে পারি
P2 এই যে P2 টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল P3 গামা। রুদ্রতাপ প্রক্রিয়ার সূত্র এগুলা। হ্যাঁ, তিনটা সূত্র ছিল। এখন তিনটা সূত্র থেকে কোন সূত্র ইউজ করতে পারবো? তিনটা সূত্র থেকে আমরা এটাও ইউজ করতে পারি, এটাও ইউজ করতে পারি, এটাও ইউজ করতে পারি। এখন কোনটা ইউজ করলে সহজ হবে? কারণ আমাদের তো টি টুর মান বের করা লাগবে, তাই না? টি2 মান বের করা লাগবে। সেকেন্ডটা ইউজ করবো, কারণ এটা ইউজ করবে কে? বোকারা ইউজ করবে। হ্যাঁ, বোকারা ইউজ করবে না। এটা দিয়ে করা যাবে, কেন করা যাবে না? প্রেসারের, আচ্ছা প্রেসারের মান তো দেওয়াই নেই। প্রশ্নে কি প্রেসারের মান দেওয়া আছে? দেওয়া নেই। আমাদের কিছু তো টেম্পারেচার মান, আয়তনের মান দেওয়া আছে না? যে আয়তন মানে 1:2 আয়তন ক্লু দেওয়া আছে, আর আমাদেরকে T1ও বলে দিচ্ছে, T2টা বের করতে হবে। এখন কথা হচ্ছে গামার মান কত? হাইড্রোজেন H2 দ্বিপারমাণবিক গ্যাস, গামার মান কত? 1.40। দ্বিপারমাণবিক ইয়ার অণুর জন্য কি বলছিলাম? 1.40 না? হ্যালো, 1.40 না? এক পারমাণবিকের জন্য হচ্ছে 1.63, আর দ্বিপারমাণবিকের জন্য হচ্ছে 1.40, বহু পারমাণবিকের জন্য হচ্ছে 1.33। হাইড্রোজেন কি? হাইড্রোজেন দ্বিপারমাণবিক না? তাহলে দ্বিপারমাণবিক হলে কি হবে? 1.40। তাহলে আমরা এই প্রক্রিয়ার মাধ্যমে কি বের করে ফেলবো? T2 বের করে ফেলবো। T2 মান এটা আসবে। T2 বের করে ফেললে আমরা এবার মান বসাই, ইটার 1 বের করে ফেলবো। বুঝতে পারছি? ইটার 2টা নিজে বের করবা। অঙ্কটা বুঝছস কেমনে? এই অঙ্কটা পারলে কারণ চক্রের আমার মনে হয় কোনো অঙ্কতে তুই আটকাবি। হ্যাঁ, থার্ড কোনো প্রশ্ন করছি আমি? থার্ড কি প্রশ্ন দিছিলাম? এই যে প্রথম ইঞ্জিনের জন্য যা যা নির্ণয় করা সম্ভব তা নিজে নিজে নির্ণয় করো। প্রথম ইঞ্জিনের জন্য কাকা কি কি নির্ণয় করা সম্ভব? প্রথম ইঞ্জিনের জন্য আমরা প্রথম ধাপে কৃতকাজ, দ্বিতীয় ধাপে কৃতকাজ, তৃতীয় ধাপে কৃতকাজ, চতুর্থ ধাপে কৃতকাজ, এগুলো বের করতে পারি না? এগুলো সবগুলা বের করবি, সবগুলা বের করবি। যত যত বের করবি তত তোর কি হবে? প্র্যাকটিস হবে। আমি প্র্যাকটিস করার জন্য দিচ্ছি এটা। বের করবি। হ্যাঁ, দেখি বলতো, তোকে একটা প্রশ্ন করি। আমি এটা অলরেডি বুঝাই দিয়ে আসছি। Q1 এর মান, হ্যাঁ, Q1, Q1 মানে কি? প্রথম ইঞ্জিনের জন্য Q1 এর মান কত দেখি বলতো? প্রথম ইঞ্জিনের জন্য Q1 এর মান কত? না, না এটা আমি বলছি। হ্যাঁ, এইখান থেকে, কোশ্চেন থেকে। এই যে প্রথম ইঞ্জিনের প্রথম ধাপে কৃতকাজ যেটা বেড়েছে, এটাই তো Q1, তাই না? ওইটাই Q1। দেখছো, এই 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 বুদ্ধিগুলো খাটাইতে হবে, আইকিউ খাটাইতে হবে। হ্যাঁ, প্রশ্ন তো ওরা ইচ্ছা করে ঘুরাই দিবে, ইচ্ছা করে ট্রিকি প্রশ্ন করবে। তোমার তো পা দেওয়া যাবে না। তুমি তো জানো এগুলো কি ইজি ইজি জিনিস, বেসিক ঠিক থাকলে। ও কাজ করছে কোত্থেকে? প্রথম ধাপে কাজ করছিল কোত্থেকে? যে পরিমাণ তাপ পাইছে ওই তাপ দিয়েই তো কাজ করছিল সে। হ্যাঁ, মনে আছে? তাহলে এগুলা 4টা ধাপে কৃত কাজ কত বের হয়, এগুলো বের করে ফেলবি। বুঝতে পারছি? এবার হচ্ছে এই চ্যাপ্টারের লাস্ট টপিক। কি টপিক? লাস্ট টপিক, এন্ট্রপি। আচ্ছা, আজকে তো পিডিএফ দিয়ে দিলে, পিডিএফটা কমপ্লিট হয়ে গেছে না? ফুল চ্যাপ্টারের পিডিএফ কমপ্লিট হয়ে গেছে, তাই তো? ফুল চ্যাপ্টার পিডিএফ কমপ্লিট হয়ে গেছে। তোর কাজ কি? প্রথমে পুরো চ্যাপ্টারটা, আমার পিডিএফ ফুল চ্যাপ্টারটা পড়ে দেখা। ফুল চ্যাপ্টারটা কি করবি? পড়ে দেখবি। পড়ে তারপর হচ্ছে বইয়ের সব অঙ্ক সলভ করবি। বুঝতে পারছি? তার আমার একটা ফ্রেন্ডকে কল দিতে হবে, একটু দাঁড়া। আচ্ছা, তাহলে আমরা এখন কি পড়বো? এন্ট্রপি। হ্যাঁ, এন্ট্রপি মানে কি? বিশৃঙ্খলা। এন্ট্রপি মানে কি? সহজ ভাষায় বিশৃঙ্খলা। হ্যাঁ, বিশৃঙ্খলা বলতে তুমি জোর করে বিশৃঙ্খলা করবে না, স্বতঃস্ফূর্ত ভাবে আপনা আপনি যেটা বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, এটা এন্ট্রপি। তুমি জোর করে করতে পারবে না। তোমার বিছনার চাদর গুছানো আছে, হ্যাঁ, তুমি ইচ্ছা করে হাত দিয়ে এগুলো ওলটপাট করে দিচ্ছ, বালিশ টালিশ ওলটপাট করে দিচ্ছ, বিছনার চাদর ওলটপাট করে দিচ্ছ, এটা এন্ট্রপি হবে না। বিছনার চাদর যদি অটোমেটিক বাতাসে, তো তুফান হচ্ছে, তুফানে বালিশ টালিশ উড়ে গেছে গা, তখন বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। ওইটা হচ্ছে স্বতঃস্ফূর্ত ভাবে, আপনা আপনি ভাবে যেটা হবে। হুম, স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া র্যান্ডমনেস বাড়ায়, ডিসঅর্গানাইজড হয়। ডিসঅর্গানাইজড হয়, এটা আমি এক্সাম্পল কি দিব? তুমি যদি বরফকে টেবিলের উপর রাখো, বরফটা কি গলে পানি হয়ে যাবে না? বরফের মধ্যে বরফের অণুগুলো একটা সময় খুব অর্গানাইজড অবস্থায় ছিল, তাই না? পানি যখন হয়ে গেছে, অণুগুলো একটা একটা থেকে একটা দূরে সরে গেছে না?
ডিসঅর্গানাইজড হয়ে গেছে না? তার মানে আমরা বলতে পারি প্রকৃতিতে স্বতঃস্ফূর্তভাবে যে ঘটনাগুলো ঘটতেছে সবগুলো কি র্যান্ডমনেস বাড়াচ্ছে, ডিসঅর্গানাইজড হচ্ছে, ক্রমাগত ডিসঅর্গানাইজড হচ্ছে। আমি আরো একটা এক্সাম্পল দিব তোর চোখের সামনে। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটা বস্তু 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটা বস্তুর সংস্পর্শে আসলে, হ্যাঁ, ওদের মধ্যে তাপীয় আদান প্রদান হবে না, কারণ তাপমাত্রা ডিফারেন্স আছে। যে উষ্ণতম বস্তু থেকে শীতলতম বস্তু থেকে তাপ প্রবাহ হবে না। ধরে নিলাম 100 জুল তাপ 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছাচ্ছে, হ্যাঁ। একটা সময় দেখ 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তাপটা অনেক অর্গানাইজড অবস্থায় ছিল, এখন তাপ এদিক থেকে এদিকে যখন যাচ্ছে তাপ কি আর অর্গানাইজড অবস্থায় আছে? এদিক থেকে এদিকে চলে যাচ্ছে, তাপগুলো কি একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে না? আগে এক জায়গায় সবগুলো এক জায়গায় দাঁড়ায় ছিল, এখন এক জায়গা থেকে নড়তেছে, নড়ে নড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে, ডিসঅর্গানাইজড হচ্ছে না? একটু বুঝছস তো? ওকে, এই যে পানি আর বরফের উদাহরণটা দিলাম। হুম, আচ্ছা, এখানে দেখতো 30 ডিগ্রি থেকে যে 10 ডিগ্রিতে যাচ্ছে, এটাকে আমরা জোর করে গড়াচ্ছি নাকি স্বতঃস্ফূর্ত ভাবে? এটা নিয়ম, প্রকৃতির নিয়ম। উচ্চতর অবস্থা থেকে শীতলতম অবস্থা থেকে তাপ প্রবাহ হবে। হুম, এই যে কতটুকু বিশৃঙ্খল হচ্ছে, সেটা যেটা দিয়ে পরিমাপ করি সেটা হচ্ছে কি এন্ট্রপি। আস্তে আস্তে আরো ক্লিয়ার হবে। এন্ট্রপি সর্বদা বেড়ে চলেছে, তাই এন্ট্রপি সর্বদা ধনাত্মক। এন্ট্রপি কি সর্বদা ধনাত্মক, এই কথাটা আমি একটু পরে বুঝাবো। এটা এমসিকিউতে আসে, এন্ট্রপি সর্বদা কি ধনাত্মক। এন্ট্রপি সর্বদা কি বেড়ে চলেছে নাকি কমে চলেছে, নাকি সমান থাকে, স্থির থাকে, নাকি কি থাকে? বাড়তেছে। ভেরি গুড। এখন দেখ একটা জিনিস খেয়াল কর, এন্ট্রপি সর্বদা বাড়তেছে, প্রমাণ দিব। একটু আগে তোকে যে এক্সাম্পল দিছি, এখানে এন্ট্রপি বেড়ে গেছে, দেখবি? এই এই দুইটা জিনিসকে পুরো একটা সিস্টেমের পার্ট ধরবো। এটা কি এটা পুরো একটা সিস্টেম, এটা পুরো একটা তাপগতীয় সিস্টেম, এই পুরাটা, হ্যাঁ। আবার আবার ভাবিস না যে এটা একটা সিস্টেম, এটা একটা সিস্টেম না, ফুল সিস্টেমের এটা একটা পার্ট, এটা একটা পার্ট। বুঝতে পারছি? 30 ডিগ্রি সেলসিয়াস তাপ টেম্পারেচার থেকে 100 জুল পরিমাণ তাপ 10 ডিগ্রি সেলসিয়াসে গেল ধরে নিলাম, হ্যাঁ। তাহলে একক তাপমাত্রায় কি পরিমাণ তাপ পরিবর্তন হয়েছে? ওর ক্ষেত্রে চিন্তা করতো, ওর ক্ষেত্রে একক তাপমাত্রায় হিসাব করলে আমরা তো অঙ্ক করার সময় টেম্পারেচারকে অলওয়েজ কিসে নিয়ে যেতে হবে, ক্যালভিন নিয়ে যেতে হবে না? তো আমরা ধরলাম 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপের পরিবর্তন হয়েছে -100। -100 কেন? ও তো ছেড়ে দিছে, ও ছেড়ে দিছে না, 100 জুল ছেড়ে দিছে না, -100। তাহলে এক তাপমাত্রায় কত হবে? ডিভাইড বাই 30 হবে না? -100 ডিভাইড বাই 30, তো 30 কে তো 30 লেখা যাবে না, এটা কেলভিন নিতে হবে। 30 প্লাস 273। ওর কি হয়েছে দেখতো, ওর কি হয়েছে? ও তাপ গ্রহণ করছে, তাই না? তার একক তাপমাত্রায় কি পরিমাণ তাপ গ্রহণ করতেছে বা বর্জন করতেছে, এটা তো মানে এন্ট্রপি বলবো না এখন, একটু পরে। এটা হিসাব করতেছি আমরা একক তাপমাত্রায় কি হচ্ছে, হ্যাঁ। তাহলে একক তাপমাত্রায় ওর +100, কারণ ও তাপ গ্রহণ করছে। আর ওর আগে ছিল 10 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 10 ডিগ্রি সেলসিয়াসে ও গ্রহণ করছে 100 জুল, তার মানে 1 ডিগ্রিতে করছে 100 ডিভাইড বাই 10 প্লাস 273, কারণ 10টাকে ক্যালভিন নিয়ে নিতে হবে। তাহলে এটার মান আসতেছে -0.33 জুল পার কেলভিন, কারণ উপরে তাপের একক কি জুল, আর এটার একক কি কেলভিন না, জুল পার কেলভিন। আর ওর মান আসছে কত, +0.35 জুল পার কেলভিন। এখন এই দুইটা জিনিস যোগ করে দাও, যোগ করে দিলে রেজাল্ট অবশ্যই পজিটিভ আসবে না? কারণ বড়টার মান পজিটিভ। এখন তুই বল এন্ট্রপি বাড়ছে না কমছে? বাড়ছে। এন্ট্রপি অলওয়েজ বাড়বে। তুই যতভাবে অঙ্ক করে দেখ, যতভাবে হিসাব করে দেখ, তুই যদি আমাকে বলছে দাদা এইটার মান চেঞ্জ করে দিলে কি হবে না, এটার মান তুমি 10 দিছো বলে না এটার ব্যাপারটা এরকম করছে, 10 না দিয়ে অন্য কিছু দে, হ্যাঁ। তুই যাই দে এন্ট্রপি দেখবি যে অলওয়েজ কি আসতেছে, মানটা পজিটিভ আসতেছে, হ্যাঁ। তাহলে এন্ট্রপি কি সর্বদা বাড়তেছে। তার মানে এন্ট্রপি কাকে বলে? একক তাপমাত্রার গৃহীত বা বর্জিত তাপের পরিমাণকে কি বলতেছি আমরা? এন্ট্রপি বলতেছি, এন্ট্রপি বলতেছি। ওকে, এখন তুই পুরা সিস্টেমটাকে পৃথিবী তত্ত্ব, পুরা সিস্টেমটাকে তুই ইউনিভার্স ধর।
পুরো সিস্টেমটাকে ইউনিভার্স ধর, আর এই পার্টটাকে ইউনিভার্সের কোনো একটা পার্ট ধর। হ্যাঁ, ইউনিভার্সের ভিতর এর ক্রমাগত তাপ আদান প্রদান হচ্ছে না একটা বস্তু থেকে আরেকটা বস্তুতে, উষ্ণতম বস্তু থেকে শীতলতম বস্তুতে যাচ্ছে না? তুমি যদি চায়ের কাপ রাখো, গরম কাপ, গরম চা রাখো, গরম চা থেকে তাপ পরিবেশে যাবে না? ক্রমাগত তাপ আদান প্রদান হচ্ছে। আর এই ক্রমাগত তাপ আদান প্রদান কারণে এন্ট্রপি হচ্ছে না? একটু আগে কি বলছিলাম, তাপ যে অর্গানাইজড অবস্থায় আছে, তাপ যে অর্গানাইজড অবস্থা থেকে তাপ এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, তাহলে তাপ ডিসঅর্গানাইজড হচ্ছে। আর তাপ ডিসঅর্গানাইজড হলে কি হয়? বিশৃঙ্খলা সিস্টেম, মানে এন্ট্রপি হচ্ছে, তাই না? তাহলে ক্রমাগত ইউনিভার্সের সব জিনিস কি তাপ আদান প্রদান হচ্ছে। আর তাপ আদান প্রদান তুমি যেভাবে অঙ্ক করে দেখো না কেন, দেখবে যে এন্ট্রপির মানটা সবসময় বাড়তেছে। হ্যাঁ, এখন তুই একটা কথা চিন্তা করতো, ও কতক্ষণ ওকে তাপ দিতে থাকবে? যতক্ষণ না এই টেম্পারেচার আর এই টেম্পারেচার সমান হয়, তাই না? যতক্ষণ না তাপীয় সাম্য অবস্থায় আসতেছে ততক্ষণ তাপ দিতে থাকবে না? এই যে তাপ দিচ্ছে, এটাই তো এন্ট্রপির ঘটনা, তাই না? এন্ট্রপি বাড়তেছে, ও যে তাপ দিচ্ছে। একটা সময় চিন্তা করতো, ইউনিভার্সের প্রতিটা জিনিস, প্রতিটা ইউনিভার্সে যা আছে সবাই যে তাপ দিচ্ছে, একটা সময় সবাই তাপীয় সাম্য অবস্থায় চলে আসবে না? কারণ তাপ কতক্ষণ দিতে থাকে? যতক্ষণ না তাপ সমান হচ্ছে, তাই না? তাপমাত্রা সমান হচ্ছে, একটা বস্তু ছাড়া আরেকটা বস্তু তাপমাত্রা যতক্ষণ না সমান হচ্ছে ততক্ষণ তাপ দিতে থাকে, তাপ দিতে থাকে। তার মানে একটা সময় বলা যায় একটা সময় সমস্ত ইউনিভার্স খেয়ে যাবে, তাপ বিষম অবস্থায় চলে আসবে। তো তাপ বিষম অবস্থায় চলে আসলে তখন কি আর তাপের আদান প্রদান ঘটবে? তখন কি আমরা তাপ শক্তিকে ইউজ করতে পারবো? আর তাপ শক্তিকে ইউজ করে কোনো একটা ইঞ্জিনে নিতে পারবো? কারণ তাপের আদান প্রদান কখন ঘটে? যখন দুইটা বস্তুর মধ্যে তাপমাত্রার পার্থক্য থাকে। এখন সব বস্তুর মধ্যে যদি তাপমাত্রা সমান হয়ে যায় তাহলে তাপের আদান প্রদান হবে না, আমরা কোনো তাপ ইউজ করতে পারবো না। পারবো? এটাকে বলা হয় পৃথিবীর তাপীয় মৃত্যু। এটাকে কি বলা হয়? হ্যাঁ, এখন আমি আসতেছি। এই তাপীয় মৃত্যু, পৃথিবীটা দিনে দিনে তাপীয় মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, কেন বলতো? কারণ এন্ট্রপি সর্বদা ধনাত্মক, এন্ট্রপি সর্বদা বাড়তেছে, এন্ট্রপি সর্বদা বাড়তেছে, আর পৃথিবীটা সর্বদা তাপীয় মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। আর সেই জন্য বৈশ্বিক উষ্ণতা এসব দেখা যাচ্ছে। বুঝতে পারছি? তো এই প্রশ্নটা আসে। আচ্ছা, তাহলে এন্ট্রপির একটা সূত্র বের করতে পারি না? এন্ট্রপির সংজ্ঞা কি বলছে? একক তাপমাত্রা গৃহীত বা বর্জিত তাপের পরিমাপকে এন্ট্রপি বলতেছে। তাহলে টি তাপমাত্রা ধরে নিলাম গৃহীত বা বর্জিত তাপ টি কিউ, তাহলে এক তাপমাত্রা গৃহীত বা বর্জিত তাপ টি কিউ বাই টি কি হবে? তাহলে এন্ট্রপিকে আমরা ডি এস দ্বারা প্রকাশ করি, এস দ্বারা হচ্ছে ডি কিউ ডিভাইড বাই টি। হ্যাঁ, এখানে ডি ডি কেন বলতেছি? ডি হচ্ছে ক্ষুদ্র পরিবর্তন। হ্যাঁ, ক্ষুদ্র ক্ষুদ্র পরিসর হিসাব করতেছি আর কি। হ্যাঁ, আর একটা সবসময় মনে রাখবি, এন্ট্রপি কখনো পরিমাপ করা যায় না। এন্ট্রপি কি করা যায় না? পরিমাপ করা যায় না। তাহলে 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 এটা কার সূত্র? এন্ট্রপি সূত্র। তাহলে তো পরিমাপ করতে পারতেছি, তাহলে কেমনে হইলো? না, এটা এন্ট্রপি সূত্র না, এটা হচ্ছে এন্ট্রপি পরিবর্তনের সূত্র। এন্ট্রপি আগে কেমন ছিল, এর পরবর্তীতে কেমন হচ্ছে, এই দুইটার বিয়োগফল ডি আছে। হ্যাঁ, তুই ফার্স্ট ইয়ারে কতটুকু দুষ্ট ছিলি আর সেকেন্ড ইয়ারে কতটুকু দুষ্ট ছিলি, এটা কম্পেয়ার করাটা হচ্ছে কি জিনিস। হ্যাঁ, কিন্তু আমি কখনো বলতে পারবো না তুই সেকেন্ড ইয়ারে কতটুকু দুষ্ট আছিস, এটা কখনো পরিমাপ করা যাবে না। তুই ফার্স্ট ইয়ারে কতটুকু দুষ্ট ছিলি এটা কখনো এক্স্যাক্টলি পরিমাপ করা যাবে না। আমরা সর্বোচ্চ কি করতে পারি? ফার্স্ট ইয়ারের সাথে সেকেন্ড ইয়ারে কম্পেয়ার করতে পারি, মানে বাড়ছে না কমছে, মানে পরিবর্তনটা। এখন একটা প্রশ্ন আসে, রুদ্ধতাপীয় প্রক্রিয়া এন্ট্রপি স্থির থাকে কেন? একদম কম, একদম ইজি প্রশ্ন। ডিএস সমান কি ডি কিউ বাই টি না? আর রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি? কিউ, কিউ শূন্য থাকে না? কিউ শূন্য থাকে, তাহলে শূন্য ডিভাইড বাই টি, তার মানে আনসার শূন্য আসছে না? আর ডিএস মানে কি? এন্ট্রপির পরিবর্তন, এন্ট্রপি না কিন্তু, এন্ট্রপির পরিবর্তন, তার মানে এন্ট্রপির পরিবর্তনটা কি শূন্য? তো এন্ট্রপির পরিবর্তন যদি শূন্য হয় তার মানে আমরা বলতে পারি না এন্ট্রপিটা স্থির। এন্ট্রপি স্থির আছে, এন্ট্রপির পরিবর্তনই হয় নাই, পরিবর্তনই হয় নাই, তাহলে এন্ট্রপির পরিবর্তন হয়নি, স্থির। বুঝতে পারছি? এটা অনুধাবনে আসে প্রশ্নটা। তারপর হচ্ছে পৃথিবীর তাপীয় মৃত্যু বলতে কি বুঝো? এই যে বুঝে পাচ্ছি না আমি অলরেডি। এই জিনিসটা হচ্ছে কি, নেট থেকে হোক আর আমি যেভাবে বলছি হোক, মিলেমিশে কি নোট করে ফেলবি। হুম, বইও আছে, টেস্ট পেপার খুললে কোনো পাবি। আচ্ছা, এন্ট্রপির পরিবর্তন সর্বদা ধনাত্মক, এটা একটু আগে প্রমাণ করে দিয়ে আসছে, কিন্তু একটু আগে হচ্ছে যে নাম্বার দিয়ে প্রমাণ করে দিয়ে আসছে, এখন নাম্বার দিয়ে তো আর প্রমাণ করা যাবে না। হ্যাঁ,
তোর মাথায় একটা প্রশ্ন আসতে পারে না, ওইটার মান যদি 10 ডিগ্রি সেলসিয়াস না হলে অন্য কিছু হইতো, তাহলে তো হইতে পারতো। তাহলে এমন একটা তোর তোর সামনে যদি এমন কিছু একটা এনে দিতে পারি যেটা সব ক্ষেত্রে খাটবে, তাহলে ভালো না? তাহলে এটাই এনে দিই, এন্ট্রপির পরিবর্তন সর্বাধিক ধনাত্মক। একটা কথা মনে রাখবি, যে তাপ ছাড়ে যে তাপ ছাড়ে তার এন্ট্রপি হ্রাস পায়, যে তাপ গ্রহণ করে তার এন্ট্রপি বৃদ্ধি পায়। এর প্রমাণ কি? বরফের এন্ট্রপি বেশি নাকি পানির এন্ট্রপি বেশি? বিশৃঙ্খলা কার বেশি? বিশৃঙ্খলা কার বেশি তোর এখন আরে না, শোন, বরফের এন্ট্রপি বেশি নাকি পানির এন্ট্রপি বেশি? আমি ওকে প্রশ্ন করছি এটা। হ্যাঁ, বরফের তাপমাত্রা বেশি নাকি পানির তাপমাত্রা বেশি? পানির তাপমাত্রা বেশি। তার মানে কি পানি তাপ গ্রহণ করছে না? তাহলে পানির এন্ট্রপি বেশি না? ধর তোর চোখে, তোর সামনে একটা বরফ আছে, বরফটা তাপ গ্রহণ করছে পরিবেশ থেকে, তাপ গ্রহণ করার সাথে সাথে তো পানি হয়েছে, তাই না? এখন দুইটা দুইটা অবস্থা, একটা বরফ একটা পানি। এখন তুই বল, পানির তাপমাত্রা বেশি নাকি বরফের তাপমাত্রা বেশি? পানির তাপমাত্রা বেশি, পানির টেম্পারেচার বেশি, তাই না? বরফের টেম্পারেচার কম, বরফের টেম্পারেচার কি কম? হুম। যে তাপ ছাড়ে তার কি হয়? এন্ট্রপি হ্রাস পায়। যে তাপ গ্রহণ করে তার এন্ট্রপি বাড়ে। তাহলে এখানে এন্ট্রপি কার বেশি? পানির বেশি না? কারণ পানির টেম্পারেচার বেশি। হ্যাঁ, বরফের টেম্পারেচার কম, তার মানে কি? আর এর এন্ট্রপি হ্রাস পাইছে। এই জিনিসটা আমাদের মুখস্থ হওয়ার কাজ নাই হোক, হ্যাঁ, মনে রাখতে হবে। যে তাপ ছাড়ে, যে তাপ ছাড়তেছে ওর এন্ট্রপি হ্রাস পাচ্ছে, আর যে তাপ গ্রহণ করতেছে ওর এন্ট্রপি বাড়তেছে। এখন এন্ট্রপির পরিবর্তন সর্বদা ধনাত্মক। আমরা ধরে নিলাম, উত্তরটা লেখা শুরু করবো কিভাবে? ধরে নিলাম T1 একটা বস্তু আছে, T2 তাপমাত্রা একটা বস্তু আছে। ধরে নিলাম T1 এর তাপমাত্রা T2 থেকে বেশি। হ্যাঁ, তাহলে আমরা সর্বদা জানি উষ্ণতম বস্তু থেকে শীতলতম বস্তু থেকে তাপ চাই। তাহলে ধরে নিলাম D কিউব পরিমাণ তাপ এখানে গেছে, T1 থেকে T2 তে গেছে, কারণ আমরা ধরে নিয়েছি T1 বড়। হুম। এখন তুই প্রশ্ন করতে পারবি T2 কেন বড় ধরে নিয়ে? T2 বড় ধর, তোকে মানা কে করছে? T2 বড় ধর, তাহলে তাপমাত্রা যখন T2 থেকে T1 এ যাবে, একটা তলিত হচ্ছে। হ্যাঁ, তাহলে T1 তাপ ছেড়ে দিচ্ছে, তাহলে এন্ট্রপি হ্রাস পাচ্ছে না? তাহলে T1 এর জন্য এন্ট্রপি হ্রাসের মান হচ্ছে D কিউব বাই T1, কারণ এন্ট্রপি সূত্র D কিউব বাই T। হ্যাঁ, এখানে কি হবে? D কিউব বাই T1 হবে না? যেহেতু হ্রাস পাচ্ছে তাহলে মাইনাস হবে না? এখন তুই আমাকে প্রশ্ন করতে পারিস তাপমাত্রা তো হ্রাস পাচ্ছে, তাহলে তাপমাত্রা মাইনাস হয় না কেন? কারণ তাপমাত্রা মাইনাস হবে না, তুই তো কেলভিন হিসাব করবি, তুই কি সেলসিয়াস হিসাব করবি? তাহলে T2 এর জন্য এন্ট্রপি বৃদ্ধি পাচ্ছে, কারণ কেন? T2 তাপ গ্রহণ করতেছে। তাহলে সূত্র তো ওর জন্য সেম হবে, D কিউব বাই T। এখানে D কিউব বাই T2 হবে, D কিউব বাই T2 হবে, কিন্তু সামনে একটা পজিটিভ সাইন হবে না, কারণ কেন? এন্ট্রপি বৃদ্ধি পাচ্ছে, এন্ট্রপি বৃদ্ধি পাচ্ছে। এখন টোটাল এন্ট্রপি যদি হিসাব করি, মাইনাস D কিউব ডিভাইডেড বাই T1 প্লাস D কিউব বাই T2 বলতে পারি না? টোটাল প্লাস টোটাল এন্ট্রপি কি হচ্ছে দেখ। হুম, ডি কিউটা কমন নিলাম, ডি কিউটা কমন নিলে মাইনাস ডি কিউ বাই T1 থাকে না, সরি মাইনাস 1 বাই T1 থাকে না, আর প্লাস প্লাস কি থাকে? প্লাস 1 ডিভাইড বাই T2 থাকে না? তো এটাকে সাজালে ফ্লেভার লেখা যায় না? আগে আগে এটাকে আগে লেখ, 1 ডিভাইড বাই T2 মাইনাস 1 ডিভাইড বাই T1, এভাবে লেখা যায় না? আমরা ধরে নিয়েছিলাম T1 বড় T2 ছোট, তাই না? কিন্তু আমরা যদি 1 ডিভাইডেড বাই করে দিই, তাহলে 1 ডিভাইড বাই T2 টা 1 ডিভাইড বাই T1 থেকে বড় হবে না? কেন বলতো? হ্যাঁ, 1 কে 5 দিয়ে ভাগ করলে বড় মান আসবে, নাকি 1 কে 6 দিয়ে ভাগ করলে বড় মান আসবে? 1 কে 5 দিয়ে ভাগ করলে, তাহলে T2 ছোট, কিন্তু 1 ডিভাইড বাই T2 করে দেওয়ার কারণে মান এটার বড়, তাই না? এটা তো বুঝাতে পারছি। তাহলে এখন তুই আমাকে বল, এটা বড় এটা ছোট, এখানে আর কোনো মাইনাস আছে? মাইনাস সাইন আছে এখানে আর কোথাও নাই, মাঝখানে ছাড়া।
বড় থেকে ছোট বিয়োগ করলে অলওয়েজ পজিটিভ মান আসবে না? তাহলে মান অলওয়েজ পজিটিভ আসবে, মানে কি এন্ট্রপি বাড়ছে না কমছে? তার মানে এন্ট্রপি সর্বদা কি ধনাত্মক, তুই যেমনি করবি কর। বুঝতে পারছিস? এন্ট্রপি সর্বদা কি, প্রমাণ পাইছিস তো? এবার হচ্ছে প্রত্যাবর্তী প্রক্রিয়া, এন্ট্রপির হিসাব। প্রত্যাবর্তী প্রক্রিয়া বলতে আমাদের মাথায় যেটা আসে কাণ্ড প্রক্রিয়া, কাণ্ডচক্র আর কি। কাণ্ডচক্র থেকে একটা সূত্র পাইছিলাম না, কিউ টু ডিভাইড বাই কিউ ওয়ান, একটু আগে টি টু ডিভাইড বাই টি ওয়ান, একটু আগে পাইছি। হ্যাঁ, আচ্ছা, কিউ ওয়ানটাকে এদিকে সাপ্লাই করো, এটাকে এদিকে সাপ্লাই করো, তাহলে আমরা বলতে পারেন কিউ টু ডিভাইড বাই টি টু ইজ ইকুয়াল কিউ ওয়ান ইজ ইকুয়াল টি ওয়ান, মানে এদিকে এক্সচেঞ্জ করছি আর কি। আচ্ছা, এখন আরেকটা সূত্র এখানে বাইর করে রাখছি আর কি, ইচ্ছা করে বাইর করে রাখছি আমি। কারণ এটা পরে কাজে লাগবে। আমরা প্রত্যাবর্তী প্রক্রিয়া এন্ট্রপি হিসাব করবো, তাই তো? প্রত্যাবর্তী প্রক্রিয়া এন্ট্রপি হিসাব করবো, খুব ভালো কথা। প্রত্যাবর্তী প্রক্রিয়া কি হয়? প্রথম ধাপে কি হয়? কিউ ওয়ান গ্রহণ করে না সমস্যা প্রসারণে, ধরে নিলাম পরিবেশে। এখানে বইতে আসলে ইঞ্জিনের এন্ট্রপি হিসাব করছে, কিন্তু ইঞ্জিনের এন্ট্রপি হিসাব করে আমাদের লাভ কি তুই বলতো? আমাদের হিসাব করতে হবে পরিবেশের এন্ট্রপি হিসাব করতে হবে না? পরিবেশের ক্ষতি হচ্ছে না, ইয়ে হচ্ছে, এটা পরিবেশেরটা না দেখ, তাই না? আমরা ইঞ্জিনিয়ারটা দেখে লাভ কি? তো বইয়েরটা আমি সাপোর্ট করি না। তা আমি পরিবেশেরটা সাপোর্ট করি। তো ধরে নিলাম পরিবেশ থেকে তাপ গ্রহণ করছে ইঞ্জিন, তাপ উৎস হিসেবে পরিবেশ কাজ করতেছে আর কি। হুম গ্রহণ করছে, তাহলে প্রথম ধাপে এন্ট্রপি কি হবে? ds ওয়ান ইজ ইকুয়াল কিউ ওয়ান মাইনাস কিউ ওয়ান ডিভাইড বাই টি মাইনাস কিউ ওয়ান ডিভাইড বাই টি ওয়ান। কেন হবে মাইনাস? কেন হবে দেখি বলতো? এখানে প্রশ্ন, এখানে প্রশ্ন, মাইনাস কেন হবে? ও তো তাপ গ্রহণ করছে, ইঞ্জিন তো তাপ গ্রহণ করছে, গ্রহণ করলে পজিটিভ হওয়ার কথা না? তাপ ছাড়লে না নেগেটিভ হওয়ার কথা? হুম, তাই না? তাহলে কেন হয়েছে? কারণ আমরা এন্ট্রপি হিসাব করতেছি পরিবেশের, আমরা এন্ট্রপি হিসাব করতেছি পরিবেশের, ইঞ্জিনের না। হ্যাঁ, এখানে তার মানে সিস্টেম হিসেবে কাজ করতেছে এখন কোনটা? পরিবেশ। এখন পরিবেশ হচ্ছে সিস্টেম, কারণ আমরা পরিবেশ নিয়ে কাজ করতেছি না। পরিবেশ কি তাপ হারাইছে না তাপ গ্রহণ করছে? পরিবেশ তাপ হারাইছে, কারণ ইঞ্জিনটা পরিবেশ থেকে তাপ গ্রহণ করছে, তাই না? ইঞ্জিন কিন্তু পরিবেশ থেকে তাপ গ্রহণ করছে, তার মানে পরিবেশের এন্ট্রপি কমছে না? এন্ট্রপি হ্রাস পাইছে না? কারণ যে তাপ দেয়, যার থেকে তাপ হ্রাস পাচ্ছে সে কি এন্ট্রপি হ্রাস পাচ্ছে? পরিবেশের তাপ হ্রাস পাচ্ছে, কারণ পরিবেশ থেকে তাপ গ্রহণ করে হচ্ছে, তাহলে পরিবেশের এন্ট্রপি কি হ্রাস পাচ্ছে না? মাইনাস কিউ ওয়ান বাই টি ওয়ান হবে না? তাহলে আমার আচ্ছা, আচ্ছা দেখ, আবার বুঝিয়ে দিতাম। আমরা এন্ট্রপি হিসাব করতেছি, আমরা এন্ট্রপি হিসাব করতেছি কার? পরিবেশের, আমরা ইঞ্জিনের হিসাব করতেছি না। হ্যাঁ, তো পরিবেশে এন্ট্রপি হিসাব করলে পরিবেশ কি তাপ হারাইছে না? কারণ পরিবেশ থেকে তো তাপটা ইঞ্জিন গ্রহণ করছে। হ্যাঁ, তুই যদি পরিবেশের 5 মিনিট হিসাব করস, পরিবেশ কি তাপ হারাইছে না? তাহলে তাপ হারাইলে এটা এন্ট্রপি হ্রাস পায় না? একটু আগে কি বলছি, যে তাপ দেয়, যার থেকে তাপ যাচ্ছে সে এন্ট্রপি হ্রাস পাচ্ছে। তো পরিবেশের ক্ষেত্রে এটা মাইনাস হবে না, কারণ এন্ট্রপি হিসাব করতেছে পরিবেশের ক্ষেত্রে। টি ওয়ান ডিভাইড বাই টি ওয়ান হবে, কিন্তু এটা মাইনাস হবে কারণ এন্ট্রপি হ্রাস পাইছে। দ্বিতীয় ধাপে এন্ট্রপি শূন্য, চোখ বন্ধ করে এন্ট্রপি শূন্য। কেন কেন দেখি বলতো? প্রশ্ন করছি, সাথে সাথে আনসার দে। হ্যাঁ, ভেরি গুড। তৃতীয় ধাপে কি হয়েছে? তৃতীয় ধাপে দেখ, সিস্টেমটা কিউ টু পরিমাণ তাপ ছাড়ছে না পরিবেশে? ইঞ্জিন ইঞ্জিন কিউ টু পরিমাণ তাপ পরিবেশে ছাড়ছে না? তাহলে পরিবেশে আবার তাপ পাইছে না? তাহলে এন্ট্রপি কি বৃদ্ধি পাবে না? তাপ তাপ বৃদ্ধি পেলে এন্ট্রপি বৃদ্ধি পায়, যা তাপ বৃদ্ধি পায়। তাহলে আবার এখন কি হবে? প্লাস কিউ টু বাই টি টু হবে না? প্লাস কিউ টু ডিভাইড বাই টি টু। টি টু কেমনে? কারণ হচ্ছে আমরা জানি যে এদিকে টি ওয়ান থাকে আর এ রেখাতে টি টু থাকে, এটা এতক্ষণ দেখে আসছি না আমরা? টেম্পারেচারটা চেঞ্জ হয় না রুদ্রতাপের কারণে টেম্পারেচার টি ওয়ান থেকে টি টু হয়ে যায় না? আর চতুর্থ ধাপে আবার এন্ট্রপি শূন্য। দেখি এন্ট্রপি শূন্য কেন বলতো? আবার এক সেকেন্ড আনসার দে, এক সেকেন্ড। রুদ্রতাপ বিষয়ের জন্য সংকোচন আকার প্রসারণ আকার রুদ্রতাপীয়তা এন্ট্রপি শূন্য। হ্যাঁ, তাহলে টোটাল এন্ট্রপিটা যদি হিসাব করি, ডিএস ওয়ান প্লাস ডিএস টু প্লাস ডিএস থ্রি প্লাস ডিএস ফোর। হ্যাঁ, ডিএস ওয়ান কি ছিল? মাইনাস কিউ ওয়ান বাই কি টু টি ওয়ান ছিল না?
আর DS2 তো শূন্য ছিল, আর DS4 শূন্য ছিল, আর DS3 কি ছিল, Q2 ডিভাইড বাই T2 ছিল না? তো এটাকে একটু সাজা লিখলে Q2 আর T2 টাকে আগে লিখে মাইনাস Q1 T1 লিখতে পারি না? পারি পারি কিনা বল? পারি। ওকে, এখন একটা জিনিস খেয়াল করতো, একটা সূত্র তোমাকে পড়াই দিয়ে আসছি, Q2 ডিভাইড বাই T2 ইজ ইকুয়াল Q1 ডিভাইড বাই T1, তাই না? এখন দেখতো এটা এটা আর এটা সমান না? একটু আগে দেখে আসছি না? তাহলে এটার সমান, এটা থেকে এটা বিয়োগ দিলে কত, জিরো আসবে না? আর এটা আর এটা সমান, তাহলে একের থেকে এক বিয়োগ দিলে কত, শূন্য আসবে। দুইয়ের থেকে দুই বিয়োগ দিলে কত আসবে, শূন্যই আসবে। হ্যাঁ, তার মানে বলতে পারি তাহলে ইঞ্জিনটি পরিবেশ, তাহলে এন্ট্রপির কোনো পরিবর্তন হয়নি। তার মানে আমরা বলতে পারি প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপি স্থির থাকে। বুঝতে পারছি এবার? ওকে, এই জন্য প্রত্যাবর্তী ক্রিয়া সম্ভব না, কারণ দুনিয়ায় এন্ট্রপি সর্বদা বাড়তেছে ধনাত্মক, কিন্তু আমরা তো প্রত্যাবর্তী প্রক্রিয়া দেখতেছি যে পরিবেশ বান্ধব একটা জিনিস ঘটলো। হ্যাঁ, আর এখন এখন আরেকটা কথা আসি, এন্ট্রপি যত বাড়বে ওইটা তত পরিবেশের জন্য কি ক্ষতিকর। কেন ক্ষতিকর? আস্তে আস্তে তাপীয় মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে না? এন্ট্রপি যত বাড়তেছে তাপের আদান, কারণ এন্ট্রপি মানে কি, তাপের আদান প্রদান করতেছে, তাই না? তাপটা বিশৃঙ্খল অবস্থায় আছে, তাপের একটা বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হচ্ছে, তাপের আদান প্রদান করতেছে। আর তাপের আদান প্রদান একটা বস্তুর সাথে একটা বস্তু কতক্ষণ করতে থাকে, যতক্ষণ না বস্তু দুটো সমান তাপমাত্রায় পৌঁছাচ্ছে, তাই না? কিন্তু একটা সময় এভাবে যদি তাপের আদান প্রদান করতে থাকে, একটা সময় একটা না একটা সময় তো তাপমাত্রা সমান হয়ে যাবে না সব বস্তুর মধ্যে? হ্যালো, হ্যাঁ, শুনছস? সব বস্তুর মধ্যে একটা সময় কি তাপের আদান প্রদানটা কি একটা সময় সব বস্তুর মধ্যে তাপমাত্রা সমান হয়ে যাবে না? সময় আর সমান হয়ে গেলে তখন কি আর তাপের আদান প্রদান ঘটবে? ঘটবে না, তখন তাপীয় মৃত্যু বলে, এটাকে তাপীয় মৃত্যু বলে। বুঝতে পারছি? আর তার মানে কি এন্ট্রপি বাড়াটা পরিবেশের জন্য ক্ষতিকর। এবার হচ্ছে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া এন্ট্রপির পরিবর্তন। কোন প্রক্রিয়ায়? অপ্রত্যাবর্তী প্রক্রিয়া এন্ট্রপির পরিবর্তন কি হয়? আচ্ছা, আজকে মনে হয় বেশি নেই, যারা হ্যাঁ এই দুইটা অঙ্ক আছে, তো আমি এগুলো এসে পড়াই দিলে হবে? আর 10 মিনিটের ক্লাস হবে আর কি, তাহলে এসে পড়া দিব বাকিটা। 10টা, 10:30? ওকে। আচ্ছা, এখন অপ্রত্যাবর্তী প্রক্রিয়া কি হবে দেখা যাক। অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার ক্ষেত্রে সিস্টেমটা সেম। এখানে কি থাকবে, এখানে থাকবে তাপ উৎস, কি থাকবে, তাপ উৎস থাকবে। খুব ভালো কথা, তাপ উৎস থেকে তাপ কোথায় যাবে দেখি বলতো? তাপ উৎসের তাপমাত্রা ধরে নিলাম T1, তাপমাত্রা যাবে কোথায়, Q1 পরিমাণ তাপ যাবে কোথায়, ইঞ্জিনে, তাই না? ইঞ্জিনে। সিস্টেমে কোনো গন্ডগোল নাই। হ্যাঁ, আর ইঞ্জিন কি করবে, ইঞ্জিন তা দিয়ে কিছু পরিমাণ কাজ করবে, তাই না? ডাব্লিউ পরিমাণ কাজ করবে, আর কিছু পরিমাণ তাপ কোথায় ছেড়ে দিবে, তাপ গ্রাহকে ছেড়ে দিবে না? তাপ গ্রাহক, রেফ্রিজারেটর পড়াবো না, পড়াবো না। আচ্ছা, রেফ্রিজারেটর পড়াই ফেলবো কালকে থেকে, পড়াই ফেলবো, কারণ এটা এমনি আসে না, খুব একটা আসে না। হ্যাঁ, তাও তাও পড়াই ফেলবো। আচ্ছা, তাপ উৎস থেকে তাপ কোথায় গেছে, Q1 পরিমাণ তাপ ইঞ্জিনে গেছে, ইঞ্জিন কি করছে, কিছু পরিমাণ তাপ Q2 তাপ গ্রাহকে ছেড়ে দিছে, আর ডাব্লিউ পরিমাণ কাজ করছে বাদ বাকি। ডাব্লিউ মান কত হবে, অবশ্যই Q1 মাইনাস Q2, তাই না? সেম। এখন এই ইঞ্জিন কিন্তু কার্নো ইঞ্জিন না, কারণ কার্নো ইঞ্জিন হলে কি হতো, প্রত্যাবর্তী হয়ে যেত না? এ হচ্ছে যে কোনো একটা তাপ ইঞ্জিন। তো এই ইঞ্জিনেরও কি সূত্র তো একটাই, আমি বলছি না একটা সূত্র সব ইঞ্জিনে খাটবে, কার্নো ইঞ্জিন সহ সব ইয়েতে খাটবে, সেটা হচ্ছে Q1 মাইনাস Q2 ডিভাইড বাই Q1। এই সূত্র সব ইঞ্জিনের জন্য বলছি না? তার মানে এই ইঞ্জিনের কর্মদক্ষতা তো এটাই তার কর্মদক্ষতা না, এটা।
তার মানে এটা হচ্ছে তার রিয়েল কর্মদক্ষতা, এটা কি তার রিয়েল কর্মদক্ষতা। হ্যাঁ, আর এই ইঞ্জিনের কর্মদক্ষতা অবশ্যই কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতার থেকে কম হবে। অবশ্যই কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা থেকে কম হবে না। কেন কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা থেকে কম হবে? কারণ কার্নো ইঞ্জিন হচ্ছে যে একটা ভুল ত্রুটি মুক্ত একটা ইঞ্জিন, তাই না? ভুল ত্রুটি মুক্ত একটা ইঞ্জিন এক হচ্ছে কার্নো ইঞ্জিন। তার মানে কার্নো ইঞ্জিন সব থেকে বেশি কর্মদক্ষতা দেখাবে বাকি ইঞ্জিনগুলো। তার মানে ম্যাক্সিমাম এই ইঞ্জিনের কর্মদক্ষতা হতে পারে যেটা কার্নো ইঞ্জিনের হইতো, তাই না? ম্যাক্সিমাম এই ইঞ্জিনের কর্মদক্ষতা হইতে পারে যেটা কার্নো ইঞ্জিনের হইতো। তো কথার কথা ধরে নিলাম আপাতত এই সিস্টেমটা আমরা কার্নো ইঞ্জিনিয়ার খাটাচ্ছি। হ্যাঁ, তাহলে কার্নো ইঞ্জিনের সূত্র তো এটাও হয়, কিন্তু এটা দিলে তো আমরা আইডেন্টিফাই করতে পারবো না যে এটা শুধু তাপ ইঞ্জিনের জন্য দিছি নাকি কার্নো ইঞ্জিনের জন্য দিছি, তাই না? তাহলে কার্নো ইঞ্জিনের জন্য আইডেন্টিফাই করার জন্য যেটা শুধু কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে খাটে সূত্র, সেটা হচ্ছে 1 - T2 T1। বুঝতে পারছি? তাইলে এখন ধরে নে এই ইঞ্জিনের রিয়েল কর্মদক্ষতা হচ্ছে এটা, আর ম্যাক্সিমাম কর্মদক্ষতা হইতে পারতো এটা। হুম, ম্যাক্সিমাম কর্মদক্ষতা হইতে পারতো এটা। একটু বুঝছিস কিনা বল। তাহলে আমরা অবশ্যই বলতে পারি এটা হয়ে গেল, এটা ম্যাক্স ইজ গ্রেটার দেন এটা রিয়েল, বলতে পারি না? বলতে পারি কিনা? কারণ কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা অবশ্যই ইঞ্জিন থেকে বেশি হবে, পারি না? তাহলে এটা ম্যাক্স কি ছিল? 1 - T2/T1। হ্যাঁ, ইজ গ্রেটার দেন 1 - Q2/Q1। একটু বুঝছিস কিনা বলতো। এখন 1 1 কাটাকাটি চলে যাবে না? ওয়ানটা এই পাশে গেলে মাইনাস মাইনাস কাটা 1 - 1 হয়ে যাবে না? আমি একসাথে দুইটা লাইন করে বলতেছি। আচ্ছা, ভেঙে করি। -T2/T1 ইজ গ্রেটার দেন Q2/Q1, তাই তো? -Q2/Q1। এখন উভয় ক্ষেত্রে মাইনাস গুণ করলে প্লাস হয়ে যাবে না? T2/T1 আর প্লাস হয়ে যাবে, প্লাস গ্রেটার সাইডে কি হবে? উল্টে যাবে না? এটা এদিকে হয়ে যাবে। উভয় ক্ষেত্রে মাইনাস গুণ করছি। হ্যাঁ, তাহলে Q2 আর Q1 হয়ে যাবে। একটু বুঝছো? এর পরের লাইন এটা লেখা যায় কিনা দেখ। Q1/T1, T1 মানে ক্রস গুণন করতেছি আর কি। হ্যাঁ, ক্রস এক্সচেঞ্জ করতেছি, গুণ করতেছি না, এক্সচেঞ্জ করতেছি, ক্রস এক। তাহলে কি এটা লেখা যায় কিনা দেখতো। Q1/T1 ইজ ইকুয়াল Q2/T2। ইকুয়াল কেন লিখছি? ইকুয়াল তো হবে না, বল। তাহলে কি হবে? লেস দেন। হ্যাঁ, একটু ক্লিয়ার হয়েছে কিনা বল। এই জিনিসটা মনে রাখ, Q1 আর T1 লেস দেন Q2 আর T2 থেকে ছোট হয়। Q1 T1 Q2 আর T2 থেকে ছোট হয়, একটু মনে রাখতে হবে। হ্যাঁ, এখন আমরা এন্ট্রপির পরিবর্তনটা দেখি। টোটাল এন্ট্রপি কি পরিবর্তন হচ্ছে? টোটাল এন্ট্রপি পরিবর্তন প্রত্যাবর্তী প্রক্রিয়ার মতনই। হ্যাঁ, DS1 প্লাস DS2 প্লাস DS3 আর প্লাস কত? DS4। এখানে DS2 আর 4টা কি ইয়া ছিল না? রুদ্রতাপীয় ছিল না? ওটা জিরো হবে না এন্ট্রপি পরিবর্তন? তাহলে হবে শুধু DS1 প্লাস DS3 না? আর DS1 কি ছিল? আগেরটার মতন। হ্যাঁ, DS1 ছিল যে -Q1/T1। হ্যাঁ, প্লাস আর DS3 কি ছিল? Q2/T2। কোত্থেকে আসছে? এটা এই অঙ্কের না, এটা আমি ডাইরেক্ট এই অঙ্ক থেকে নিয়ে আসি, যে আগেরটার অঙ্ক থেকে, কারণ আগের অঙ্ক থেকে আমরা এটা পাইছি। হ্যাঁ, এই যে দেখ, তৃতীয় দাবি কি? Q2/T2, আর প্রথম দাবি কি? Q1 - Q1/T1। আচ্ছা, বসাই দিলাম। এখন খুব ভালো কথা, এখন বসায় দেওয়ার পর আমরা এটাকে একটু সাজা লিখতেছি। Q2/T2টাকে আগে লিখলাম, -Q1/T1 লেখা যায়। এখন একটু আগে কি পড়ে আসছো? Q2/T2 ইয়া Q1/T1 থেকে কি ছোট না বড়? ছোট, তাই তো? তাহলে বড়টার থেকে ছোটটা বিয়োগ যাচ্ছে না? তার মানে আনসার অবশ্যই পজিটিভ আসবে না? আর পজিটিভ মানে কি? এন্ট্রপি বাড়তেছে না?
এন্ট্রপি বাড়তেছে। আর এন্ট্রপি বাড়া কি এটা পরিবেশের জন্য ভালো? এন্ট্রপি বাড়া পরিবেশের জন্য ভালো না, এমনও না অমনও না। হ্যাঁ, এন্ট্রপি বাড়তেছে, তার মানে কি পরিবেশ বান্ধব না। বুঝতে পারছি? পরিবেশ বান্ধব, পরিবেশ বান্ধব না। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার নাকি বল? তার মানে কি এমন তো প্রত্যাবর্তী ক্রিয়া আসলে বাস্তবে সম্ভব না, সম্ভব তো অপ্রত্যাবর্তী ক্রিয়া। আর অপ্রত্যাবর্তী প্রক্রিয়া দেখা যাচ্ছে যে এন্ট্রপি বাড়ে, হ্যাঁ, যেটা পরিবেশ বান্ধব না। তাহলে আমরা কয়েকটা ম্যাথ সলভ করি এখন। করবো কিনা বল, তুই বললে করবো, না করলে করবো না। আচ্ছা, শিওর? তাহলে একটা একটা করি। এক এক কি বলছে, প্রশ্নটা আগে পড়ি। একটি তাপ ইঞ্জিন 600 কেলভিন তাপমাত্রায় তাপ উৎস হতে 600 কেলভিন তাপমাত্রায় তাপ উৎস হতে 1200 জুল তাপ গ্রহণ করে এবং 300 কেলভিন তাপমাত্রায় তাপ গ্রাহকে 800 জুল তাপ বর্জন করে। তার মানে T1 Q1 T2 Q2 সবই দিয়ে দিছে না? এই যে 600 কেলভিন তাপমাত্রায় তাপ উৎস হতে, তার মানে তাপ উৎসের তাপমাত্রা হচ্ছে 600 কেলভিন, তার মানে T1 দিয়ে দিছে। তাপ উৎস হতে 1200 জুল তাপ গ্রহণ করে মানে Q1 দিয়ে দিছে, তাই না? আবার 300 কেলভিন তাপমাত্রায় তাপ গ্রাহকে, 300 কেলভিন তাপমাত্রায় মানে কি, মানে তাপ গ্রাহকের তাপমাত্রা T2 দিয়ে দিছে, আর তাপ গ্রাহকে 800 জুল তাপ বর্জন করে মানে Q2 ও দিয়ে দিছে। চারোটাই দিয়ে দিছে না? এখন আমাদের কাছে দক্ষতা কত এটা বের করো। একদম ইজি, একদম ইজি। দক্ষতার সূত্র কি? দক্ষতার সূত্র কি? এটা সমান 1 মাইনাস T2 ডিভাইড বাই T1, তাই তো? এবার করে ফেললাম, অঙ্কটা করে ফেললে, কারণ আমাদের মান দেওয়া আছে, যে কোনো একটা সূত্র ইউজ করলে হয়। Q2 ডিভাইড বাই Q1 ইউজ করলে হয়, T2 ডিভাইড বাই T1 ইউজ করলে হয়, তাই না? কিন্তু এভাবে অঙ্ক করে ফেললে টিচার কি করবে, এরকম ডবল জিরো বসায় দিবে। কেন বসায় দিবে? কারণ তুমি প্রশ্ন কি বলছে, একটি তাপ ইঞ্জিন, এটা কি কার্নো ইঞ্জিন বলছে? তার মানে তাপ ইঞ্জিনের যে সূত্রটা সবার ক্ষেত্রে খাটানো যায় ওই সূত্রটা ইউজ করতে হবে। হ্যাঁ, এই সূত্র তো শুধু এই সূত্র এই সূত্র শুধু কার জন্য, কার্নোর জন্য। সেখানে কি করতে হবে? তুই এত হাই দিচ্ছিস কেন, এত তাড়াতাড়ি কেমনে ঘুম আসে? আচ্ছা, তাহলে 1 মাইনাস কত হবে এখানে, দেখি বল। সব মান দেওয়া আছে। কিউ2 মান কত দিছে, 800 জুল দিছে না? আর কিউ1 কিউ1 এর মান দিছে 1200। হ্যাঁ, এটা হচ্ছে কর্মদক্ষতা, কিন্তু অবশ্যই কি গুণ করতে হবে, 100% গুণ করতে হবে। কারণ কর্মদক্ষতা মান কোথায় আসে, 100%। তাহলে 33 পয়েন্ট কি কি আসবে, 33%, এটা আনসার। বুঝতে পারছি? তারপর 2 নম্বর প্রশ্ন কি বলতেছে দেখি। 2 নম্বর প্রশ্ন কই, হ্যাঁ, প্রত্যাবর্তী কিনা আমাদেরকে জিজ্ঞেস করতেছে যে এটা প্রত্যাবর্তী কিনা। প্রত্যাবর্তী কিনা এটা হওয়ার সত্য কি? এটা হওয়ার সত্য আমি একটু আগে, মানে এটা আজকে পরে আসি, তুই হয়তো এখন এটা এখন ভুলে গেছো। হ্যাঁ, প্রত্যাবর্তী হওয়ার সত্য হচ্ছে যে, প্রত্যাবর্তী হওয়ার সত্য, প্রত্যাবর্তী হওয়ার সত্য। আচ্ছা, আমি এই জিনিসটা দেখাই দিই, নাহলে তুই ফিল করতে পারবি না। একদম আগে পড়াইছি, এটা আজকে পড়াইছি। এই যে শুধু কার্নের জন্য বাড়তি সূত্র, আর এখানে দেখ একটা কথা লিখছি, শুধু প্রত্যাবর্তী চক্রের জন্য এই সূত্র দুইটা। তার মানে শুধু প্রত্যাবর্তী চক্রের জন্য প্রত্যাবর্তী কিনা, এই জিনিসটা টেস্ট করতে হবে, এই জিনিসটা টেস্ট করতে হবে। Q2/Q1 সমান T2/T1 হয় কিনা। হুম, তাহলে চলে যাই। প্রত্যাবর্তী হওয়ার সত্য হচ্ছে যে Q1 ডিভাইড বাই Q2, সরি Q1 ডিভাইড বাই T1 ইজ ইকুয়াল Q2 ডিভাইড বাই T1। হ্যাঁ, এবার সবগুলো মান দিয়ে দিচ্ছি, ক্যালভিনে দিয়ে দিচ্ছি, কিছুই নেই। হ্যাঁ, কোনো ভেজাল নেই। এটা 1200 জুল, আর এটা কত 800 জুল সমান। আর T1 কত দিছে, T1 দিছে যে 600 ক্যালভিন। হ্যাঁ, আর আর T2 কত দিছিল, 300। হুম, 300। তাহলে আমার তো মুখস্থ আছে, উত্তর মুখস্থ আছে, এটা কখনো সমান হবে না, তুই ক্যালকুলেটর মারি দেখতে পারো, এটা কি কখনো সমান হবে না। তাহলে এটা কি হবে, এটা কি প্রত্যাবর্তী? প্রত্যাবর্তী না, এটা কি অপ্রত্যাবর্তী। একটু ক্লিয়ার হয়েছে কিনা বলতো, সত্যি? আচ্ছা, অপ্রত্যাবর্তী। থার্ড প্রশ্ন কি বলছে, কার্নোর ইঞ্জিন কিনা, কার্নোর ইঞ্জিন কিনা। কার্নোর ইঞ্জিন একটা প্রত্যাবর্তী ক্রিয়া না? এটাই 2 নাম্বারের উত্তরেই 3 নাম্বারে দেওয়া আছে। বুঝতে পারছি? কিন্তু কিন্তু
টিচাররা কিছু কিছু খারাপ টিচার আছে, হ্যাঁ, গালি গালি বেরিয়েছিল, গালিটা দিনে, হ্যাঁ, এরা কি করবে, অঙ্কটা একটু রেখে দিলে নাম্বার দিবে না, একটু রেখে দিলে নাম্বার দিবে না। 3 নাম্বারের জন্য কি করতে হবে জানোস? আমি হলে তোকে নাম্বার দিয়ে দিতাম, আমি হলে তোকে 10 দিয়ে দিতাম, কারণ এইটাই রিজন। হ্যাঁ, তাহলে আমি এখানে 2 ও 3 লিখি, কারণ দুইটার উত্তর আসলে সেম, তা সেম না, 2 ও 3। আরেকটা স্টেপ বাদ দিতে হবে, স্টেপ বাদ দিতে হবে, ইয়া কি বলে এটাকে, যদি প্রত্যাবর্তী হইতো তাহলে এটা সমান এটা লেখা যেত, তাই তো, এটা সমান এটা লেখা যেত না, টি টি টি2 এর লেখা যেত তো, তখন দেখ না নেগেটিভ আসবে না, একটা জিনিস আসবে, 300 ডিভাইড বাই কত, 600, তাই তো। আর এখানে 100% গুণ করতে হবে, 100% গুণ করে তারপর দেখবি যে আনসার আসবে 50%, আনসার আসবে কত, 50%। তাহলে তার মানে এটা যদি প্রত্যাবর্তী হইতো, এটা কার্নো ইঞ্জিনের দক্ষতা কত হইতো, 50%, কিন্তু আমরা তো একটু আগে দেখছি এটা দক্ষতা কত, 33.3%। হ্যাঁ, তার মানে এটা নিশ্চয়ই কার্নো ইঞ্জিন না, এটা নিশ্চয়ই কি কার্নো ইঞ্জিন না। আর কার্নো ইঞ্জিনের সাধারণ তাপ ইঞ্জিন গুলো অবশ্যই কার্নো ইঞ্জিন থেকে কম দক্ষতার হবে, কারণ কেন, কার্নো ইঞ্জিন তো অ্যাকচুয়ালি কাল্পনিক একটা জিনিস। হ্যাঁ, কার্নো ইঞ্জিন তো হাইয়েস্ট মান দিবে, বুঝছ নাই, যেটা কাল্পনিক। তারপর বলছে পরিবেশ বান্ধব কিনা। হ্যাঁ, এবার কি বলছে, পরিবেশ বান্ধব কিনা, বান্ধব কিনা, এটার জন্য একটা সূত্র, এটা একটা সূত্র শিখাই দিই, সূত্র শিখাই দিই, 4 নাম্বার। এরকম পরিবেশ বান্ধব, ধর Q1 T1 দিয়ে দিছে, মানে Q1 Q2 T1 T2 দিয়ে দিছে, হ্যাঁ, দেওয়া আছে, তখন তুই পরিবেশ বান্ধব না কিনা মানে এন্ট্রপি দেখবি, বের করবে কিভাবে বলতো, কারণ এন্ট্রপি সমান এই যে, এটাই তো সূত্র, এটাই সূত্র, এটা আরেকটা সূত্র। এইটা তো অঙ্ক করে আসছে না, এতক্ষণ অঙ্ক করে পাইছি না, এটা তো এত অঙ্ক করে তো আর দেখাইতে হবে না, এটা একটা আলাদা সূত্র হিসেবে ধরতে পারি না, এটা আরেকটা সূত্র। হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে Q2 ডিভাইড বাই T2 মাইনাস Q1 T1, তাই না, Q2 T2 মাইনাস Q1 T1, মান সবগুলোরই দেওয়া আছে, 800 মাইনাস 3 ডিভাইড বাই 300 মাইনাস হচ্ছে 1200, আর এখানে হচ্ছে 600, তাই তো। তো দেখা যাবে যে এটার আনসার কত আসে, পজিটিভই আসে, 0.66 জুল পার কেলভিন। জুল পার কেলভিন কেন, এন্ট্রপির একক হচ্ছে জুল পার কেলভিন, দেখাইছি আজকে। হ্যাঁ, এটা যেহেতু পজিটিভই আসছে, এটা কি পরিবেশ বান্ধব, পজিটিভ, পজিটিভ মানে কি, এন্ট্রপি, এন্ট্রপি বাড়ছে। হ্যাঁ, সুতরাং কি পরিবেশ বান্ধব না, ক্লিয়ার। চ্যাপ্টার কিন্তু আসলে শেষ, অফিসিয়াল শেষ। হুম, তো কালকের মধ্যে হচ্ছে আমার ইয়া, হ্যাঁ, হেমাচালিতে ম্যাথ গুলো লাগবে না, তবে এন্ট্রপির আরেকটা ম্যাথ লাগবে, সেটা হচ্ছে ধাপ ওয়াইজ, বরফ থেকে পানি হয়েছে, পানি থেকে আবার বাষ্প হয়েছে, ওখানে এমএলএফ এর অঙ্কগুলো আছে, এমএলএফ বাই টি, অমুক বাই টি, হ্যাঁ, ওগুলো করাবো। এখন কথা হচ্ছে যে এমনি অফিসিয়াল শেষ। হ্যাঁ, তো যা পড়াইছে একটুকুর মধ্যে বইয়ের অঙ্কগুলো হচ্ছে করতে পারবি। হুম, বইয়ের অঙ্ক সবগুলোই করতে পারার কথা, তো বইয়ের অঙ্কগুলো করে ফেলবি, আর এমসিকিউ গুলো সলভ করে ফেলবি কালকের মধ্যে। হুম। আচ্ছা। হুম, আচ্ছা ঠিক আছে। আচ্ছা। আচ্ছা। আচ্ছা, সমস্যা নেই, দেখ কালকে, কিন্তু কালকে দিস, নাহলে শ্রেণী সেটা ইয়ে হয়ে গেছে, কি বলে